দুপুর 2টো ছুঁই ছুঁই, কাঠ ফাটা রোদ চারদিকে, সূর্যের তাপ যেন আকাশ সম। বকুল ক্লান্ত শরীরটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শরীর বড্ড বেশি দুর্বল, তাই তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় যাচ্ছে বকুল। এই পৃথিবীতে বকুলের কেউ নেই। ছোটবেলায় তাকে তার বাবা মা এতিমখানার সামনে রাস্তায় ফেলে যায়। তারপর থেকে সে এতিমখানায় মানুষ। তার প্রিয় মানুষটা ছিল আম্মা, এতিমখানার পরিচালিকা। বকুলের একমাত্র সুখ দুঃখের সাথে তার সবচাইতে কাছের মানুষ তার আম্মা। এই তো বছর 4 আগে মানুষটা মারা গেল। তারপর থেকে বকুল একা হয়ে গেল, চুপচাপ হয়ে গেল সে। এতিমখানার নিয়মানুসারে কারো 18 বছর পূরণ হলে সে আর সেখানে থাকতে পারত না। বকুলের জন্য এই নিয়মের অন্যথা হয়নি। তাই তো বকুলের যখন 18 বছর পূর্ণ হলো, তখন থেকে তার নতুন জীবন শুরু হয়। এই বিশাল পৃথিবীতে তার একা সংগ্রামের জীবনের সূচনা হয়। একা জীবন কাটানো কতটা দুর্বিষহ সেটা কেবল এই কয়েক বছর যাবৎ বুঝতে পারছে। ক্লান্ত শরীরটা নিয়ে বকুল বেশি দূর হাঁটতে পারল না। শরীরটা ভীষণই দুর্বল, তার মাথায় চিনচিনে ব্যথা করছে। বিগত কয়েক মাস ধরে ব্যথাটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের তাপটাও আজ যেন খুব বেশি। বকুলের পা দুটি থেমে গেল, শ্বাস নিল সে। ওড়নার এক প্রান্ত দিয়ে কপালের ঘামটুকু মুছল। পানির পিপাসায় যেন গলাটা কাট কাট হয়ে রয়েছে। বকুল ক্লান্ত পা দুটি নিয়ে রাস্তার পাশের বেঞ্চে গিয়ে বসল। অফিসের থেকে অনেক কাঠখড় পুড়িয়ে সে ছুটি পেয়েছে আজ। শরীরটা অসুস্থ না হলে সে কখনো ছুটি নিত না। বকুলের মাথাটা ভনভন করতে লাগলো। মনে পড়তে লাগলো বিগত বছরের সকল কষ্টের দিনগুলো। এই পৃথিবীতে একা একটা মেয়ের বেঁচে থাকাটা যে কতটা কষ্টের সেটা বকুল খুব ভালোভাবেই বুঝতে পারছে। এতিমখানায় থাকতেও তার কখনো নিজেকে একা মনে হয়নি যতটা গত বছরে তার মনে হয়েছে। নিজেকে বড্ড একা মনে হয়েছে। বকুল শ্বাস নিল, মাথাটা এলিয়ে দিল বেঞ্চে। আকাশের দিকে তাকালো সে। সূর্যের অসহ্যকর তাপের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। চোখ দুটি বুঝে ফেলল বকুল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। বকুল হতাশ শ্বাস ফেলল। তার জীবনটা তো এমন নাও হতে পারত। সবার মতো একটা সুন্দর জীবন সেও তো পেতে পারত। বাবা মা নিয়ে একটা হাসি খুশি পরিবার তারও হতে পারত। তবে কোন অপরাধে সে এমন পরিবার পেল না? কোন অপরাধে তার মা বাবা তাকে এতিমখানার সামনে ফেলে চলে গেল? বকুল এসব প্রশ্নের উত্তর প্রতিদিন খোঁজে, তবুও এগুলোর উত্তর সে পায় না। হাজার খোঁজার পরেও পায় না উত্তরগুলোর নাগাল। বকুল উঠে দাঁড়ালো। তার তো বসে থাকার সময় না। এভাবে বসে থাকলে তো কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাকে তো একাই চলতে হবে। তাহলে কেন সে এখানে বসে থাকবে? কোন ভরসার হাতের জন্য সে বসে থাকবে? না, সে কিছুতেই বসে থাকবে না। তার তো অনেক পথ চলার বাকি। তাকে একা একা আরো অনেক পথ চলতে হবে। বকুল নিজের সাইড ব্যাগটা কাঁধে নিল। একটা রিক্সা আসতে দেখে তাতে চেপে বসল সে। বকুল চলল নিজ গন্তব্যে, যেখানে গিয়ে একটু শান্তিতে সে ঘুমাতে পারবে। এদিকে শিকদার বাড়ির সবাই বেরোচ্ছে। তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত রয়েছে। তাই সিকান্দার শিকদার ও তার স্ত্রী রুবায়া শিকদার রেডি হয়ে বাসা থেকে বেরোল। পথিমধ্যে দেখা পেল বকুলের। বকুলকে দেখে তারা দুজন একে অন্যের মুখ দেখল। রুবাইয়া বকুলের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আজ এত তাড়াতাড়ি এসেছ বকুল? অফিসে কোনো সমস্যা হয়েছে মা? বকুল মিষ্টি করে হেসে না জানালো। এই মানুষ দুটো তাকে খুব ভালোবাসে। মূলত তাদের বাড়িতেই 5 মাস ধরে বকুল ভাড়া থাকে। এখানে আসার পর থেকে এই মানুষ দুটো তাকে কখনো পর করে দেখেনি। বকুল মাঝে মাঝে ভেবে পায় না পর মানুষ এত আপন হয়। বকুলের ভাবনার মাঝে রুবাইয়া বেগম আবার বললেন, তাহলে অফিস থেকে এত তাড়াতাড়ি এসেছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? বকুল আবারও মিষ্টি করে হাসল। তাকে নিয়ে মানুষটার এত এত চিন্তা বকুলকে মুগ্ধ করল। সে তো তাদের আপন নয়, তাও কি সুন্দর ভালোবাসে তাকে। আর তার নিজের মা বাবা তাকে একা ফেলে চলে গিয়েছিল ভাবলেই হাসি পায় তার। বকুল রুবাইয়া বেগমের হাত দুটো ধরে বলল, একটু মাথাটা ব্যথা করছে আন্টি, একটু রেস্ট নিলে সেরে যাবে, চিন্তা করো না। ধমকে উঠলেন সিকান্দার সাহেব। বলল, কি চিন্তা করবে না? মাথা ব্যথা করছে, এটা কি সামান্য ব্যাপার নাকি? নিজের প্রতি কেন যত্ন নাও না তুমি? এখনই ডাক্তার দেখাবে তুমি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আঙ্কেল চিন্তা করবেন না, এটা সামান্য মাথা ব্যথা সেরে যাবে। আমি না হয় একটা ওষুধ খেয়ে নিব। আপনারা তো যাবেন কোথাও, দেরি হয়ে যাবে তো। সিকান্দার সাহেব বকুলের কথাটা পছন্দ হলো না, তাও বকুলের কথাতে সায় জানালো সে। বকুলের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকবে মা, নিজের যত্ন নিবে। আমরা আসি তাহলে। বকুল মাথা কাত করে সায় জানালো। সিকান্দার সাহেব সেখান থেকে প্রস্থান করল। রুবাইয়া বেগম হেসে বলল, ঔষধটা খেয়ে নিও, ঠিক আছে? বকুল সামান্য হাসল। রুবাইয়া বেগম চলে গেলেন সেখান থেকে। বকুল ধীর পায়ে চলে গেল নিজের রুমে। একটু ঘুম তার প্রয়োজন, নয়তো শরীরের দুর্বলতা কাটবে না। বকুল রুমে আসলো। হাঁড়িতে একটাও ভাত নেই। সবসময় সে অফিস থেকে ফিরেই রান্না করে, নয়তো খাবার নষ্ট হয়ে যায়। বকুল দীর্ঘশ্বাস ফেলল। এখন আর রান্না করার ইচ্ছা নেই তার। পেটের ভেতরে মনে হয় ইঁদুর দৌড়াচ্ছে, তবুও রান্না করবার বিন্দুমাত্র শক্তি নেই তার।
বকুল একটা কৌটা খুলল, সেখান থেকে দুটো বিস্কিট নিয়ে খেল সে। পানি খেয়ে শোবার রুমের দিকে চলে গেল। বিছানায় গাটা এলিয়ে দিল, চোখ দুটি বুঝে ফেলল। সাথে সাথে এক ঝাঁক ঘুম এসে ধরা দিল চোখের পাতায়। গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। টঙের দোকানে ভিড় জমেছে কিছু ছেলেদের, চলছে চায়ের আড্ডা, সাথে গিটারের টংটাং শব্দ। আড্ডার মধ্যমণি হলো আয়মান শিকদার। পড়াশোনা শেষ হয়েছে তার, এখন বেকার ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। বন্ধুদের সাথে আড্ডা, মজা, মস্তি এগুলোই তার নিত্যদিনের সঙ্গী। বাবা সিকান্দার শিকদারের একমাত্র ছেলে সে। টাকা পয়সার অভাব নেই, ব্যবসা বাণিজ্য করাতে যেন তার রয়েছে চরম অনীহা। চাকরি করাটাকে সে মনে করে অন্যের গোলামি করা। তার জন্যই এত ভালো রেজাল্ট করার পরও চাকরি করবার জন্য কেউ রাজি করাতে পারেনি। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো যেন তার নিত্যদিনের রুটিন। এই রুটিনের কোনো হেরফের হয় না। তার প্রতি সিকান্দার সাহেব চরম বিরক্ত। এরকম একটা বখাটে ছেলের জন্য তার চরম আফসোস। মামা, আরেকটা চা দিন তো। দোকানদার দাঁত কেলিয়ে হাসল। আয়মান তার দোকানের নিয়মিত কাস্টমার, যাকে বলে ধরা বাঁধা কাস্টমার। সে আরেকটা চা নিয়ে গেল আয়মানের কাছে, বলল, বাবু এই নিন চাটা। আয়মান হাসি ফোটালো ঠোঁটে। চাটা নিল সে। পোড়া ঠোঁট দুটো দিয়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুক, দুই চুমুক করে সে শেষ করল পুরো কাপ। হাত পাতল বন্ধু আসিফের দিকে। আসিফ বুঝতে পারল আয়মানের এখন কি চাই, তাই সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল। সাথে গ্যাস লাইটার আয়মানের হাতে দিল সেগুলো। আয়মান সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝে রাখল। লাইটার দিয়ে আগুন জ্বালালো, সিগারেট টানল। সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল চারদিকে। বাতাসের সাথে উড়ে গেল ধোঁয়াগুলো। রাত 8টা বাজে। বকুলের ঘুম ভাঙল কিছুক্ষণ আগে। সে আড়মোড়া ভেঙে বসল, চুলগুলো হাত খোপা করল। ক্লান্তি অনেকটা কমেছে তার। সে তাড়াতাড়ি বিছানা থেকে নামল। পেটের ভেতরে যেন ইঁদুর দৌড়াচ্ছে। তাকে যে আবার রান্না চাপাতে হবে। বকুল তাড়াতাড়ি করে রান্নাঘরে যাওয়া ধরল। তখনই দরজায় টোকা পড়ল। বকুল গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়ানো রুবাইয়া বেগম। বকুল তাকে দেখেই বলল, আরে আন্টি, কখন এসেছো বাসায়? আসো আসো, ভেতরে আসো। না রে বকুল, মা আমি বসবো না। তুই তো অসুস্থ, ভাবলাম রান্না করেছিস নাকি, তাই তোর জন্য একটু খাবার নিয়ে আসলাম। তুমি আবার কষ্ট করে এগুলো আনতে গেলে কেন? আমি রান্না করে নিতাম না হয়। তোকে আর রান্না করতে হবে না। এই অসুস্থ শরীর নিয়ে খাবার খেয়ে নিবি, আর সাথে এই ঔষধটাও খেয়ে নিবি। বকুল বাধ্যমের মতো মাথা নেড়ে খাবারটা নিল। রুবাইয়া বেগম সেখান থেকে চলে গেল। বকুল ভিতরে গিয়ে খাবারটা খেয়ে নিল, সাথে খেয়ে নিল ঔষধটাও। দূর থেকে শোনা যাচ্ছে আজানের ধ্বনি। মিষ্টি মধুর শব্দে যেন চারদিকে সুর তুলেছে। পৃথিবীতে হয়তো এই শব্দটাই শ্রেষ্ঠ শব্দ, যেটা শুনলে কখনো কোনো বিরক্তি আসে না। মসজিদে মসজিদে সুর তুলে ডাকছে নামাজের জন্য। আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য অনেকেই উঠে পড়ে সাথে সাথে, আবার অনেকেই ওঠে না। শয়তানের প্রয়োজনায় পড়ে ঘুমের দেশে পাড়ি জমায়। বকুল উঠে পড়ল। আজানের সাথে সাথে তার উঠে পড়ার অভ্যাস, কখনো এর অন্যথা হয় না। এ অভ্যাস তার আম্মা করিয়েছে। আম্মা এতিমখানার সকল বাচ্চাদের নিজের হাতে নামাজ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। বকুলের দায়িত্ব ছোটবেলা থেকে আজানের সাথে সাথে উঠে পড়ার অভ্যাস। বকুল উঠে বসল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একসাথে উঁচু করে আসলো। জানামাজটা বিছিয়ে দিল ফ্লোরে। ফজরের নামাজটা আদায় করল খুব নিষ্ঠার সঙ্গে। নামাজ পড়ে বকুল কোরআন তেলাওয়াত শুরু করল। তার কোরআন তেলাওয়াতের সুরে মুখরিত হলো পুরো রুম। রুমের ভেতরে ছড়িয়ে পড়ল শীতল হাওয়া। এদিকে ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। কোরআন পড়ে বকুল রান্না চাপালো চুলায়। তারপর চলে আসলো ছাদে। এই সময়টা ছাদে তার খুব ভালো লাগে। সকল বিষণ্ণতা, মন খারাপ সব যেন এক নিমিষে শেষ হয়ে যায় ছাদে আসলে। ভোরের বাতাসে যেন তার হাজারো মন খারাপ যেন এক নিমিষে শেষ হয়ে যায়। বকুল ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। পুরোপুরি আলো এসে পৌঁছায়নি এখনো ধরনীর বুকে। বকুল মুক্ত বাতাসে শ্বাস নিল। মন ভরে উপভোগ করল ভোরের সৌন্দর্য। বকুল ফুল। কারো কণ্ঠে বকুল পিছনে ফিরে চাইল। পেছনে দাঁড়ানো ছেলেটিকে দেখে বকুল ভ্রুম কুঁচকে তাকিয়ে বলল, আয়মান তুমি এখানে? আয়মান সামান্য হাসল। বাহিরের যতই ভবঘুরে হোক না কেন, বকুলের সামনে আসলে সে নিজেকে হারিয়ে ফেলে। বকুলের প্রতি তার অদ্ভুত একটা টান আছে, সবসময় যেন কাছে টানে তাকে। আপনাকে দেখতে আসলাম বকুল ফুল। বকুল আবারও ভ্রুম কুঁচকাল। তাকে দেখার জন্য আয়মান সকাল সকাল উঠেছে ভাবলেই অবাক হচ্ছে বকুল। আয়মান তার থেকে গুনে গুনে 1 বছর 8 মাস 9 দিনের ছোট। এই 5 মাসে আয়মান তাকে কম বিরক্ত করেনি। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন অবশ্য ভালো লাগে বকুলের, তবে সেটা সে প্রকাশ করে না। তার যে ভয় হয়, ভালোবাসার প্রতি এক আকাশ পরিমাণ ভয় তার। কাছের মানুষদের সে তো নিজের কাছে রাখতে পারে না যে। বকুল শ্বাস নিয়ে বলল, আমাকে দেখতে তুমি সকাল সকাল উঠে পড়েছ আয়মান? তুমি তো সকাল সকাল উঠার পাত্র নাও। আয়মান সাবলীল ভঙ্গিতে বলল, আপনাকে দেখতে আমার ভালোই লাগে বকুল ফুল, কিছু তো করার নেই আমার। বকুল হোঁচট খেল। কি বলে আয়মান? বকুল কণ্ঠটা একটু কঠিন করে বলল, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার থেকে বড়, সেটা ভুলে যাচ্ছ? আপনি আমার থেকে বড় তো কি হয়েছে, আমি কি আপনাকে দেখতে পারবো না? আপনাকে দেখার জন্য আমার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়। নিজের বুকে হাত রেখে আয়মান বলল, এই যে দেখেছেন, এখানটায় প্রচুর ব্যথা হয়। আপনি কি এতটাই অবুঝ বকুল ফুল? আপনি কি আমায় একটুও বুঝতে পারেন না? বকুল চমকে তাকালো। ছেলেটা কি বলছে এসব?
এসব যে নিতান্তই বিলাসিতা তার জন্য। বকুল কোনো কিছু না বলে হাঁটা শুরু করলো। পেছন থেকে আয়মান আবারও বলল, আপনাকে দেখলে আমার কেমন কেমন লাগে বকুল ফুল। বকুলের পা দুটো থেমে যায়, বাড়তে থাকে রুদ্ধশ্বাস, অবশ হয়ে আসে সারা শরীর, তবুও পেছন ফিরে চাইল না। আপনাকে দেখলে আমার প্রেম প্রেম পায় বকুল ফুল। বকুল চমকে পেছনে ফিরে তাকায়, স্থির হয় দৃষ্টি, তার চোখ দুটি চেয়ে থাকে আয়মানের দিকে। আয়মানের ঠোঁটে ঝুলানো মিষ্টি হাসি। বকুল চোখ দুটো বুঝে ফেলে, স্থির থাকা পা দুটোকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সামনে। এই ভালোবাসা যে তার জন্য না। আয়মান জোরে চেঁচিয়ে বলল, একদিন না একদিন আপনার মনে আমি জাগে করে নিব বকুল ফুল। সেদিন আপনার তরে আমার জন্য প্রেমময় দরজাটা খুলে যাবে, আপনি দেখে নিন। প্রেমিকের জন্য খুলে যাবে প্রেমিকার কঠিন দরজাটা। বকুল রেডি হচ্ছে, অফিসে যেতে হবে তাকে। অফিসে আজ অনেক চাপ রয়েছে, এমনিতেই কালকে হাফ ডে ছুটি এনেছে। আজ সব কাজ একসাথে করতে হবে। তার অফিসের বস বেজায় রাগী, কোনো ভুল ত্রুটি হলেই ক্ষেপে যান তিনি। অফিসের সকলে তাকে হিটলার বস বলে ডাকে। হিটলারগিরি করা অভ্যাস যেন তার। মূলত হিটলার বস নামটা বকুলই রেখেছে, তারপর থেকে সকলেই এই নামে ডাকে তাকে। লোকটার বয়স কত হবে, 30 কি 32-এর বেশি নয়, ইয়ং জেনারেশনের ক্রাশ। তবুও বদনাম তার রাগ নিয়ে। পত্রিকায় প্রতিদিনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। শহরের সেরা নামকরা বিজনেসম্যান আরিয়ান খান, খান কোম্পানির একমাত্র কর্ণধার। তার বাবার ছোট ব্যবসাটাকে অনেক উপরে নিয়ে গিয়েছে। এত বড় ব্যবসায়ী হবার পরও সে কখনো অসৎ উপায় বেছে নেননি, সবসময় সৎভাবে ব্যবসা করে গেছে। এর জন্য বহু জায়গায় তাকে নিয়ে আলোচনা হয়। একজন রাগী মানুষ হয়েও যেরকম বদনাম তার রন্ধ্রে রন্ধ্রে, সেরকম একজন সৎ মানুষ হবার সুবাদে অনেকেই তাকে পছন্দ করে। বকুল রিকশা করে অফিসের সামনে এসে থামল। আজকেও গরম পড়েছে খুব। বকুলের কপাল জুড়ে ঘামের বিন্দু বিন্দু পানি। বকুল ঘামটুকু মুছল ওড়নার প্রান্ত দিয়ে। কাঁধ ব্যাগ থেকে খুচরো টাকা বের করে রিকশা চালককে দিল। কাঁধ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে গেল অফিসে। পুরো অফিস জুড়ে নীরবতা ছেয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। বকুল বুঝতে পারল আজকেও কেউ চরমভাবে অপমানিত হয়েছে। বকুল শ্বাস নিল, এখানে কারো মুখ থেকে কিছু বের করতে পারবে না, তাই চলে গেল নিজের বান্ধবীর কাছে। কলেজ লাইফ থেকে তাদের পরিচয়, এখন কাজ করে একসাথে, সেই সুবাদে বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে তাদের। এখন তো রাইমার কাছে কোনো কথা না বলে থাকতেই পারে না সে। বকুল রাইমার কেবিনে গেল। রাইমার নিচের দিকে তাকিয়ে আছে। বকুল রাইমার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রাইমা? রাইমা মাথা তুলে তাকালো। তার চোখ দুটো সমুদ্র হয়ে রয়েছে, লাল রঙা ধারণ করেছে ফর্সা গাল দুটো। একটু পর পর হিচকে তুলেছে সে। বকুল রাইমার কাছে গিয়ে দাঁড়ালো। রাইমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বল, কান্না করছিস কেন? রাইমা জড়িয়ে ধরল নিজের প্রিয় বান্ধবীকে, হাউমাউ করে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, স্যার আমায় খুব অপমান করেছে বকুল। একটুখানি কাজে দেরি হয়েছে বলে সকলের সামনে খুব বাজে কথা বলেছে। কেন সে এরকম করে বলতো? মানুষকে অপমান করে কি লাভ হয় তার? বকুলের রাগ হলো আরিয়ানের ওপর। বস বলে যা খুশি তাই করবে নাকি? এটা কোথাকার নিয়ম? রাগে হাতের মুঠো শক্ত করল। রাইমাকে আশ্বস্ত করে বলল, আমি দেখছি, দাঁড়া, এর একটা বিহিত করতেই হবে। সে অফিসার বস বলে যা খুশি তাই করবে নাকি? আমি দেখছি ব্যাপারটা। কথাটা বলে বকুল হনহনিয়ে সেখান থেকে চলে গেল। রাইমা ভয় পেল খুব, তাই সেও বকুলকে থামাতে তার পেছন পেছন ছুটল। আরিয়ান নিজের চেয়ারে বসে আছে আরামে। কিছুক্ষণ আগে যে এত কিছু হয়েছে সে তো ভুলেই গেল। তার মুড বিন্দাস। হাতের কলমটা ঘোরাচ্ছে নিজের হাতে করে। সামনে বড় বড় ফাইলের গোডাউন। ফাইলের দিকে এক মনে তাকিয়ে কি যেন ভাবছে সে। বকুল দরজার কাছে এসে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইল ভেতরে আসার। আরিয়ান দরজার দিকে তাকালো। দরজায় এই সময় বকুলকে দেখে ভ্রু কুঁচকাল। বকুলের দিকে তাকিয়ে বলল, মিস বকুল, আপনি এ সময় এখানে? আপনার তো এখন আসার কথা না, কোনো দরকার? বকুল ব্যস্ত পায়ে ভেতরে ঢুকল। টেবিলের ওপর ঝুঁকে বলল, আপনি রাইমাকে অপমান করেছেন কোন সাহসে? আপনি অফিসার বস বলে যা খুশি তাই করবেন নাকি? আপনার কাউকে অপমান করার কোনো রাইট নেই স্যার। আরিয়ান সামান্য হাসল। হাতের কলমটা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইছেন মিস বকুল? সরি টু সে, আমি কাউকে কৈফিয়ত দেই না। বকুল কণ্ঠটা কঠিন করল। রাগী কণ্ঠে বলল, আপনি কাউকে অপমান করবেন, আমরা তা মেনে নিব, তা ভাবলেন কিভাবে? এত হাইপার হবেন না মিস বকুল। শুনুন, কালকে আমার সাথে একটু দেখা করবেন অফিস ছুটির পর। আমার কিছু কথা বলার ছিল আপনাকে। কি কথা? সেটা না হয় কালকেই বলবো। খুব পার্সোনাল কথা, আপনাকে খুব ধৈর্য ধরে শুনতে হবে। বকুল মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আরিয়ান মুচকে হাসলো তা দেখে। তৎক্ষণাৎ দরজা থেকে সরে গেল একটা ছায়া। আরিয়ান কি তবে বকুলকে ভালোবাসে? সবার সাথে সে খুব কঠিন হলেও বকুলের সামনে ততটা কঠিন নয় কেন? তবে কি এটাই কারণ? বকুলকে ভালোবাসে বলেই তার সামনে কঠিন হতে পারে না? রাত 8টা। কিছুক্ষণ আগে বকুলদের অফিস ছুটি হয়েছে। রাতের শহর দেখতে খুব ভালোই লাগে। পুরো শহর যেন বিদ্যুতের আলোয় আলোকিত হয়। শহরে মূলত দিনের বেলার থেকে রাতে মানুষজনের চলাচল বেশি। শহরের এক একটা মার্কেটে যেন মানুষের অঢেল ভিড়।
বকুল রিক্সা করে গলির মোড়ে এসে নামল। এই গলি দিয়ে রিক্সা আর যাবে না। রিক্সা চালককে ভাড়াটা মিটিয়ে সে হাঁটা শুরু করলো। দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ছোট গলিটায় মানুষজন নেই বললেই চলে। দু একজন পথচারী দেখা যাচ্ছে। বকুল ভয়ে কাঁপছে। এই জায়গায় এসে তারই সবসময় ভয় করে। জায়গাটা দিনের বেলাতেই নির্জন থাকে, রাতের বেলা তো কথাই নেই। নির্জন জায়গায় একলা একটা মেয়ে হয়ে থাকাটা খুবই ভয়াবহ। বকুল তবুও মনে মনে দোয়া দরুদ পড়ে হাঁটা শুরু করলো। সে যতই সাহসী হোক না কেন, এই সময়টা সে ভয়ে কাটা হয়ে থাকে। এই যে সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে? আমাদেরও তো নিজের সাথে নিতে পারো, তাই না? বকুল পিছনে ফিরে চাইল, বলল, কি আপনারা? সামনের একটা ছেলে এগিয়ে আসতে আসতে বলল, আমাদের চেনো না তুমি? এটা কোনো কথা? ছেলেটির পাশের ছেলেটা এবার দাঁত কেলিয়ে হেসে বলল, আচ্ছা থাক, চেনা লাগবে না তোমার সুন্দরী, চলো আমাদের সাথে, তোমাকে একটু আপ্যায়ন করি। বকুল এবার রাগি চোখে তাকিয়ে বলল, একদম আজে বাজে কথা বলবেন না, আমি কিন্তু লোকজন ডাকবো। এবার হেসে উঠল ছেলে দুটো। তাদের পেছনে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। দুজনেই হেসে হেসে খুব নোংরা নোংরা কথা বলতে লাগলো। তাদের মধ্যে একজন ছেলে এসে বকুলের হাত ধরল। বকুলের ভয়ে কাটকাট অবস্থা, গলা শুকিয়ে কাটকাট, বারবার ঠোক গিলছে সে। এবার কি করবে ভেবে পাচ্ছে না। নিজের হাতটা মোচড়াতে লাগলো। অন্যরকম একটা ভয় দানা বাঁধল মনের ভেতর। আজকে তাহলে তার সম্মানটাই চলে যাবে এই লোকগুলোর হাতে। বকুল ভয়ে চোখ বুঝে ফেলল। ঠকঠক করে কাঁপতে লাগলো সে। ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, আয়মানের সম্পত্তিতে হাত দেবার সাহস কি করে হয় তোদের? ছেলেগুলো পেছন ফিরে চাইল। সাথে সাথে হাত ছেড়ে দিল বকুলের। ভয়ে তাদের কলিজা কেঁপে উঠল। ইয়ং জেনারেশনের ছেলেরা আয়মানকে খুব ভয় পায়। মারপিট করা যেন আয়মানের স্বভাব। ছেলেগুলো ভীত চোখে আয়মানের দিকে তাকিয়ে বলল, ভাই, আমরা কিছুই করে নেই, বিশ্বাস করেন। আয়মান হাতা গোটাতে গোটাতে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। ছেলেগুলো ভয়ে জড়সড়। আয়মান একটা ডেভিল হাসি দিয়ে বলল, তোরা কিছু করিসনি, তাই তো? ছেলেগুলো দুই দিকে মাথা নেড়ে না জানালো। আয়মানের মাথা রাগ উঠে গেল। সাথে সাথে সপাটে চর বসালো একটা ছেলের গালে। ছেলেটা গালে হাত দিয়ে তাকিয়ে রইল আয়মানের দিকে। আয়মান রাগী কণ্ঠে আবারও বলল, তোরা কিচ্ছু করিসনি। ছেলেগুলো এবার ভয় পেল। আয়মানের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, এবারের মতো মাফ করে দিন, আর কোনোদিনই আপুকে বিরক্ত করবো না ভাই, এবারের মতো মাফ করে দেন। আয়মান আবারও চর বসালো ছেলেটার গালে। পরপর সব ছেলের দিকে তাকিয়ে বলল, শুধু বকুল ফুল নয়, আর কখনো যদি দেখি অন্য কোনো মেয়েকে বিরক্ত করেছিস, তোদের হার একটা আস্ত থাকবে না, বুঝেছিস? ছেলেগুলো ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। আয়মান বলল, এবার যা এখান থেকে। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা নেড়ে চলে গেল সেখান থেকে। এতক্ষণ এই সবকিছু নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছিল বকুল। এদিকে নির্জন রাস্তায় হেঁটে চলেছে দুজন মানব মানবী। কারো মুখে কোনো কথা নেই। আশেপাশে মানুষের নাম গন্ধও নেই। প্রকৃতি যেন নিস্তব্ধতা গ্রহণ করেছে। হালকা বাতাস বইছে। বকুল মাথাটা নিচু করে হেঁটে চলেছে। সে সময় পর আর কোনো কথা বলা হয়নি। কি বা বলবে সে? নীরবতা ভেঙে কথা বলল আয়মান, বকুল ফুল, এই ফাঁকা রাস্তায় হালকা চাঁদের আলোয় হাঁটতে আপনার কেমন লাগছে? বকুল কি বলবে খুঁজে পেল না। তার তো ভালোই লাগছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না সে। আয়মান বকুলের উত্তর না পেয়ে আবারও বলল, জানেন বকুল ফুল, আমার না খুব ইচ্ছা ছিল প্রিয় মানুষকে নিয়ে নির্জন রাস্তায় হাঁটবো। চাঁদের আলোয় দুজন হেঁটে চলবো শহর জুড়ে। সাথে টুকটাক কথা বলবো, কিছু রোমান্টিক কথা বলবো, আর আমার প্রিয় মানুষটার মুখটা লজ্জায় লাল হয়ে যাবে। আমি মুগ্ধ হয়ে দেখব। বকুল চোখ তুলে তাকালো আয়মানের দিকে। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল তার মন গহীনে। আয়মান হাসল সামান্য। বকুল ঘোর লাগা কণ্ঠে বলল, ছেলেদের হাসি এত সুন্দর হয় নাকি? তাদের হাসি তো সুন্দর হতে নেই। তাহলে তোমার হাসিটা এত সুন্দর কেন আয়মান? আয়মান আচমকা চমকে তাকালো। সে কি ঠিক শুনেছে? বকুল এখনো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়মান সন্দিহান কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন বকুল ফুল? আপনার মাথা ঠিক আছে তো? বকুল কোনো কথা বলল না। কিছুক্ষণ আয়মানের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি এত সুন্দর কেন আয়মান? আমি তোমার দিকে যতই ভাবি তাকাবো না, তাও তাকিয়ে থাকি কেন, বলতে পারো? কেন এরকম হয় আমার সাথে? আয়মান মিষ্টি করে একটা হাসি উপহার দিল বকুলকে। বকুল চোখ দুটো বন্ধ করলো সাথে সাথে। ওই হাসির দিকে তাকিয়ে থাকার ক্ষমতা নেই তার। ওই হাসি যেন মরণ ফাঁদ, যে ফাঁদে বকুল প্রতিনিয়ত পা দিয়ে ফেলেছে। আয়মান নিজের কণ্ঠে গাওয়া শুরু করলো, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বকুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জোরে শ্বাস নিল সে। সে কিসের ফাঁদে পা দিচ্ছে? এটা যে সম্ভব না, কিছুতেই না। কেউ তো এই ভালোবাসা মেনে নিবে না। বয়সে বড় কোনো মেয়েকে কি কেউ মেনে নেয়, তাও আবার এতিম কাউকে? বকুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এ কোন দোটানায় পড়ল সে? আয়মান আবারও হাসল। কোনো শব্দ হলো না সেই হাসিতে। প্রকৃতির সাক্ষী হলো দুজন মানব মানবীর নীরব ভালোবাসার। চাঁদের আলো যেন তাদের মন ভরে দোয়া করল। আয়মান বকুলের পিছনে গিয়ে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি আমায় ভালোবেসে ফেলেছেন বকুল ফুল। আপনার পাথর মনে আমার জন্য একটু হলেও জায়গা করে নিয়েছেন।
বকুল কেঁপে উঠল, মাথা ঘুরিয়ে তাকালো আয়মানের দিকে, কণ্ঠটা কঠিন করে বলল, আমি তোমাকে ভালোবাসি না আয়মান, শুনতে পেয়েছ? আমি তোমাকে কোনোদিন ভালোবাসবও না। আমার ভালোবাসা বাবার আশায় থেকো না, তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো জ্বলতেই চাই বকুল ফুল, আপনার ভালোবাসার আগুনে আমি জ্বলতে চাই। আমায় একটু জ্বালাবেন বকুল ফুল? আপনার ভালোবাসা পাবার জন্য এই প্রেমিক পুরুষ বড্ড কাঙাল। একটু কি মন গলে না প্রেমিকার এই প্রেমিকের জন্য? দিবা স্বপ্ন দেখো না আয়মান, শুধু শুধু নিজের জীবনকে আগুনের দিকে ঠেলে দিবার কোনো মানেই হয় না। আয়মান আবারও হাসল, বকুলের হাত দুটো ধরল সে, বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, আপনাকে পাবার জন্য যদি আগুনে ঝাঁপ দিতে হয় আমি তাও রাজি বকুল ফুল। বকুল হাতটা ছাড়িয়ে নিল, সামনে হাঁটতে হাঁটতে বলল, আমাকে পাবার স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে। বকুল রাতের খাবার খেয়ে নিল কিছুক্ষণ আগে। অফিসের কিছু ফাইল দিয়েছে তার অফিসের বস, সেগুলোই এখন করতে হবে তাকে। বকুল ফাইলগুলো নিয়ে খাটের ওপর বসল, ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফাইল দেখা শুরু করলো সে। রাতে একবার হলেও রাইমা তাকে ফোন দেয়, আজ এখন পর্যন্ত দিল না। কেন দিল না সেটা বকুল ভেবে পেল না। বকুল একটা ফাইল চেক করছে, ঠিক তখনই দরজার কাছ থেকে রুবাইয়া বেগমের শব্দ ভেসে আসলো। সে বকুলের রুমে ঢুকতে ঢুকতে বলল, কি করছিস বকুল মা? বকুল ফাইলের থেকে মাথা তুলে তাকালো। রুবাইয়া বেগমকে দেখে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, অফিসের কাজ করছিলাম আন্টি, তুমি এখন এখানে কোনো দরকার? না, কোনো দরকার নেই, একটু চালতার আচার বানিয়েছি তোর জন্য, নিয়ে আসলাম, তুই তো খেতে খুব ভালোবাসিস। বকুল রুবাইয়া বেগমের থেকে চালতার আচারের বাটিটা নিল, খাটের ওপর বাটিটা রেখে জড়িয়ে ধরল রুবাইয়া বেগমকে, বলল, তোমরা এত ভালো কেন আন্টি? একটা অপরিচিত মেয়েকে কি সুন্দর আপন করে নিয়েছ, তোমরা খুব খুব ভালো। রুবাইয়া বেগম হাত বুলিয়ে দিল বকুলের মাথায়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না, পাগল মেয়ে একটা। বকুল শব্দ করে হেসে উঠল, তার সাথে তাল মেলালো রুবাইয়া বেগম। বকুলের দিকে তাকিয়ে রইল সে। কে বলবে এই মেয়েটার মনে এত এত দুঃখ, পাহাড় সমান কষ্ট লুকিয়ে রেখেছে নিজের মনে। কি সুন্দর হাসির আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখে, কজন পারে এভাবে হাসির আড়ালে নিজের কষ্টটা লুকিয়ে রাখতে? রুবাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল, তার শ্বাসের সাথে বেরিয়ে গেল কিছু হতাশা, কিছু আক্ষেপ। রাত 8টা বাজে হয়তো, বকুলদের অফিস ছুটি হয়েছে, তবে আজ বকুল বাসায় যায়নি। সে বসে রয়েছে তার অফিসের বস আরিয়ানের জন্য। গতকাল তাকে কথা শুনতে বলেছে, তাই বকুল বাসায় না গিয়ে অপেক্ষা করছে আরিয়ানের জন্য। বকুল অপেক্ষা করতে করতে বিরক্ত হলো, বারবার চোখ বোলালো আরিয়ানের কেবিনের দিকে, তবে আরিয়ানের কোনো খবরই নেই। বকুলের রাগ লাগলো খুব, মনে মনে আরিয়ানকে অনেক গালিগালাজ করলো। আরিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করলো। ঠিক সেই সময় কেবিনের দরজা খুলে বের হলো আরিয়ান। বকুলের দিকে যেতে যেতে বলল, সরি, অনেকক্ষণ অপমান করেছেন, একটু কাজ ছিল তাই দেরি হলো। বকুল রাগী দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে, চোখ দুটি বড় বড় করে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ পর ফোঁস করে বলল, আপনি সরি বলবেন আর সব শেষ হয়ে যাবে? আপনার কোনো ধারণা আছে স্যার আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার যেতে দেরি হয়ে যাবে। আরিয়ান বকুলের পাশে এসে বসল, অনেকক্ষণ পর্যন্ত নিচে ফ্লোরে তাকিয়ে রইল, তারপর ফোঁস করে নিঃশ্বাস নিয়ে কথা বলা শুরু করল। বকুল অফিস থেকে বেরিয়ে এসেছে অনেকক্ষণ, বড় রাস্তার মোড়ে এসে দাঁড়ালো সে। এদিক ওদিক চোখ বোলালো সে, তবে রাস্তার কোনো রিকশার নামগন্ধও নেই। আরিয়ান অনেক করে বলেছিল সে দিয়ে আসবে, তবে বকুল বারণ করে দিল। বারবার হাত ঘড়িতে সময় দেখতে লাগলো বকুল। রাত 9:30 বাজে, এত রাতে কি রিকশা পাবে সে? বকুল এবার নিজের ওপরই বিরক্ত হলো, কেন যে সে সময় আরিয়ানকে না বলল। বকুল হতাশ শ্বাস ফেলল, এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, তাকে যেতে হবে। বকুল কোনো কিছু না ভেবে হাঁটা শুরু করলো। মিস বকুল, আমি বললাম আমি আপনাকে দিয়ে আসি, আপনি তো শুনছেন না। এত রাতে আপনি রিকশা পাবেন না, তার থেকে বরং আমি দিয়ে আসি, আপনার কোনো সমস্যা হবে না মিস বকুল। বকুল কিছুক্ষণ ভাবল, তারপর আরিয়ানের কথা রাজি হলো সে। বকুল ধীর পায়ে উঠে বসলো আরিয়ানের পাশের সিটে। দূর থেকে এতক্ষণ এগুলোই পর্যবেক্ষণ করছিল আয়মান। হঠাৎ করেই জোরে ঘুষি মারল নিজের গাড়িতে। বকুলকে অন্য কারোর সাথে তার যে সহ্য হচ্ছে না। আয়মান বন্ধুদের আড্ডা থেকে বাসায় আসার পর তার মায়ের কাছে শুনতে পেল বকুল এখনও বাড়িতে আসেনি। তাই তো সে কোনো কিছু না ভেবে বকুলের অফিসের সামনে এসে বলল, কিন্তু এখানে এসে যে সে এরকম কিছু দেখবে সেটা সে ভাবতেই পারেনি। আয়মানের ভীষণ কষ্ট হতে লাগলো। আয়মান মনে মনে বলল, আমাকে ইগনোর করার এটাই কারণ বকুল ফুল? এটাই যদি হয় তাহলে কথা দিচ্ছি আমি আর আসবো না আপনাদের মাঝে, কোনোদিনও আসবো না বকুল ফুল। কেটে গেল 2 দিন। এই 2 দিন আয়মান বকুলের সাথে একবারও কথা বলেনি, না বকুলের দিকে একবারও তাকিয়েছে। বকুল ভেবেই পাচ্ছে না আয়মানের এই ব্যবহারের কারণ কি এমন হয়েছে যে আয়মান বকুলকে ইগনোর করে। বকুল অনেকবার চেষ্টা করেছিল আয়মানের সাথে কথা বলার, তবে প্রত্যেকবারই আয়মান এড়িয়ে গিয়েছে। আয়মান নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, বারান্দা দিয়ে এক মনে আকাশ দেখছে।
ভালোবাসা নামক যন্ত্রণায় সে পুড়ে যাচ্ছে। এতদিন যাকে প্রিয় বলে জেনেছে সে মানুষটা তার প্রিয় নয়, সে মানুষটা তার আপন কেউ নয়, মানুষটা শুধুই একটা মরীচিকা। বকুল ধীর পায়ে ঘরে ঢুকল। ঘরের কোথাও আয়মানকে না দেখতে পেয়ে সে বারান্দায় গেল। বারান্দায় আয়মানকে দেখেই তার দিকে এগিয়ে গেল বকুল। আয়মানের পাশে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আয়মান, মন খারাপ কেন তোমার? আয়মান পেছনে ঘুরে চাইল। অনাকাঙ্ক্ষিত সময় বকুলকে দেখে সে অবাক হলো। বকুল এই পর্যন্ত হাতে গোনা 2 কি 3 বার তার রুমে এসেছে, তাও সঙ্গে বেশিরভাগ সময় রুবাইয়া ছিল। আয়মান অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে বকুল ফুল? কোনো দরকার ছিল নাকি? কেন আসতে পারি না? তোমার ঘরে আসা কি আমার বারণ? তাহলে বলো, চলে যাচ্ছি। আমি কি বলেছি আসতে পারেন না? আপনি তো আমার ঘরে একা কোনো সময় আসেন না, তাই বলছি। তা কি মনে করে আজ এসেছেন? বকুল খুব বিরক্ত হলো। বিরক্ত মাখা কণ্ঠে বলল, তোমার ঘরে আসা তো বারণ। এমন ভাব করছো তোমার ঘরে কোনো মানুষ থাকে না, এলিয়েন থাকে, আর তুমি হলে এলিয়েনদের রাজা। আয়মান অবাকের ওপর অবাক হলো। বকুল তার সাথে কখনো ফান করে কথা বলে না, তবে আজ কেন বলছে? আয়মান অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার মাথা ঠিক আছে বকুল ফুল? এভাবে কথা বলছেন কেন? আমার মাথা ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই আয়মান। কি হয়েছে বলো তো আমায়? আমার সাথে কথা বলছো না কেন? আমার কিছু হয়নি বকুল ফুল, আমি একদম ঠিক আছে। ঠিক থাকলে আমার সাথে কথা বলছো না কেন? আমাকে ইগনোর করছো কেন? আয়মান অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে তো কথা বলার মানুষের অভাব নেই। বকুল ভ্রু কুঁচকে বলল, কি? আয়মান ঠোঁট উল্টিয়ে অভিমানী কণ্ঠে সেদিনের সব ঘটনা বলল। বকুল কিছুক্ষণ আয়মানের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে উঠল। আয়মান ভ্যাবাচাকা খেল। বকুল হাসতে হাসতে বলল, এর জন্য তুমি আমার সাথে কথা বলছো না? আরে হাদারাম, উনি আমার অফিসের বস, আমার দেরি হয়ে গিয়েছিল তাই বাসায় পৌঁছে দিয়েছে, এইটুকুই, এর বাইরে কিছুই না। আয়মানের চোখ খুশিতে ঝলমল করে উঠল। সে বকুলের দিকে তাকিয়ে বলল, এইটুকুই? আপনাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই? হ্যাঁ রে বাবা হ্যাঁ। আয়মান লাফিয়ে উঠল, মুখ দিয়ে বলল, ইয়াহু। বকুল তা দেখে মনে মনে হাসল। আয়মান বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, আচ্ছা, আমি এই 2 দিন আপনার সাথে কথা বলিনি, আপনি আমায় মিস করেছেন বকুল ফুল? বকুল মুচকি হাসল। আয়মানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, না, একটুও মিস করিনি। আর তোমার মতো হাদারামকে কে মিস করবে বলো তো? আমি জানি আপনি আমায় মিস করেছেন বকুল ফুল, আপনি স্বীকার করছেন না। বকুল হঠাৎই গম্ভীর হয়ে গেল, মুখে রাগের প্রকাশ পেল। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমায় মিস করিনি আয়মান, একটুও মিস করিনি। কথাটা বলে বকুল দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। ক্রমাগত ফোন দিয়ে চলেছে বকুল রাইমার নাম্বারে, তবে রাইমার ফোন ধরার কোনো নাম নেই। বকুলের রাগ তরতর করে বাড়তে লাগলো। কি এমন কাজ করছে মহারানী যে ফোন ধরার নাম নেই? বকুল ফোনটা হাতে নিয়ে আবারও ডায়াল করলো রাইমার নাম্বারে, তবে এবার আর নিরাশ হলো না। রাইমা ফোন ধরে হ্যালো বলল। সাথে সাথে বকুল খেকিয়ে বলল, এই তোর ফোন ধরার সময় হলো এখন? কখন থেকে ফোন করছিলাম? মরছিলি নাকি? আরে শান্ত হ, একটু ব্যস্ত ছিলাম। বল কিসের জন্য ফোন দিয়েছিস? রাখ তোর ব্যস্ততা তোর কাছে। শোন, কাল অফিসে একটা পার্টি আছে, তুই তো জানিস। হ্যাঁ আছে তো। আমি কি পার্টিতে গিয়ে নাগিন ড্যান্স দিব নাকি? তোকে নাগিন ড্যান্স দিতে হবে না। কাল অফিসে শাড়ি পরে যাবি, আমিও শাড়ি পরে যাব। রাইমা অবাক আর বিরক্ত হলো। অফিসে শাড়ি পরে যাওয়ার কি আছে? সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, অফিসে হঠাৎ শাড়ি পরে যেতে হবে কেন? আমি বলছি তাই যাবি। আমার শাড়ি পরতে ইচ্ছা করছে, তাই আমার সাথে সাথে তুইও পরবি, বুঝলি? যথা আজ্ঞা মহারানী, আপনি যা বলবেন তাই হবে। আমি শাড়ি পরেই যাব। এবার খুশি তো? বকুল হেসে উঠল খিলখিলিয়ে, বলল, হ্যাঁ খুব খুশি। বিকেলের শেষ ভাগ। বকুল শাড়ি পরে রেডি হচ্ছে। আজ আরিয়ান সকলকে ছুটি দিয়েছে এবং সকলকে পার্টিতে জয়েন করার অনুরোধ করেছে। বকুলের মোটামুটি রেডি হওয়া শেষ। সে মেরুন কালারের একটা শাড়ি পরেছে। মেরুন তার পছন্দের রং। রাইমাকে মেরুন কালারের শাড়ি পরতে বলেছে। মাথায় হিজাবটা মেনে নিল। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়ল সে। আয়মানদের রুমের সামনে এসে থামল। রুবাইয়া বেগমকে তো বলে যেতে হবে, নইলে মানুষটা তার জন্য চিন্তা করবে। বকুল রুবাইয়াদের ফ্ল্যাটে এসে বেল বাজালো। দরজাটা খুলে দিল আয়মান। দরজায় দাঁড়ানো আয়মান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বকুলের দিকে। সে পলক ফেলতে ভুলে গেল। হৃৎপিণ্ড লাফাতে লাগলো ক্রমাগত, অস্থির লাগতে শুরু করলো। আয়মানের এরকম দৃষ্টিতে অস্বস্তি বোধ করল বকুল। সে মাথাটা নিচু করে বলল, কি হয়েছে আয়মান, এভাবে তাকিয়ে আছো কেন? আয়মান ঠোক গিলল। বকুলের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তো বকুল ফুল? আমার তো মনে হয় আমার সামনে কোনো সদ্য ফোটা ফুল দাঁড়িয়ে আছে। বকুল আয়মানের দিকে তাকালো। স্থির হলো দৃষ্টি। দুজনের চোখ একে অন্যতে। আয়মান ধীরে ধীরে এগিয়ে আসলো বকুলের দিকে। বকুলের দিকে মাথাটা ঝুঁকে যেতে লাগলো। বকুল চোখ বুজে ফেলল। অস্থির লাগা শুরু করলো বকুলের। আয়মানের গরম শ্বাস পড়ছে বকুলের মুখের ওপর। বকুল ঘন ঘন শ্বাস ফেলল। হঠাৎ চোখ দুটি খুলে ফেলল। আয়মানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল, কি করছো কি আয়মান এসব? আয়মানের ঘোর কাটল। এতক্ষণে এসবের জন্য ভীষণ লজ্জিত হলো সে। মাথাটা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন বকুল ফুল, আমি নিজের মধ্যে ছিলাম না, প্লিজ আমায় ক্ষমা করবেন।
বকুল আয়মানের দিকে তাকালো না পর্যন্ত। অন্যদিকে মুখ করে বলল, আমার আজ আসতে দেরি হবে, অফিসে পার্টি আছে, আন্টিকে জানিয়ে দিবে। কথাটা বলে বকুল দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। আয়মান এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসবের জন্য সে ভীষণ লজ্জিত। বিরাট আলিশান বাড়ি, মনে হয় কোনো রাজকীয় বাড়ি। বকুলদের গাড়িটা এসে থামলো সেখানে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো বকুল আর রাইমা। দুজনকেই অপরূপা লাগছে। বকুলরা হেঁটে হেঁটে লোহার গেট পার হলো। বাড়িটা দেখে তাদের দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল। আরিয়ানদের বাসায় এই প্রথম তারা এসেছে। অফিসের সকল অনুষ্ঠান কোনো হোটেলে করত আরিয়ান, তবে এইবার ভিন্ন। এবার নিজের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলো। হয়তো বিশেষ কোনো কারণ আছে। বকুলরা অবাক চোখে চারপাশ দেখল। তাদের সামনে মস্ত বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। বিল্ডিং সামনে দিয়ে ছোট একটা রাস্তা তৈরি করা। মূলত এখান দিয়েই গাড়ি আর মানুষজন চলাচল করে। বাড়িটার সামনে মস্ত বড় ফুলের বাগান। হয়তো কারো খুব শখের জিনিস এটা। কেউ সযত্নে আগলে রেখেছে বাগানটি। তার অপর প্রান্তে সুইমিং পুল। একেবারে চোখ ধাঁধানো পরিবেশ। বকুল চারপাশে চোখ বোলাতে বোলাতে বলল, আমাদের হিটলার বসের বাড়িটা তো বেশ সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। তার বউ যে হবে তার তো রাজকপাল রে। রাইমাও এতক্ষণ মনোযোগ দিয়ে চারপাশ দেখছিল। তবে বকুলের কথা শুনে সে বকুলের দিকে তাকায়। আচমকা মনমরা হয়ে যায় রাইমা। এই রাজকপাল হয়তো তোর হবে। বকুল ভ্রুকুচকে তাকায় রাইমার দিকে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? কেন বুঝতে পারছিস না? আজকাল দেখছি তুই স্যারের সাথে একটু বেশি থাকছিস। দুজনে একসাথে থাকলে হেসে লুটুপুটি হস, যেটা আগে হতে না। স্যারও সারাদিন তোকে কারণে অকারণে তার কেবিনে ডাকে। ভাবছিস কিছু বুঝি না আমি? তুই না বললেও আমি সব বুঝি। তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস রাইমা? স্যারের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তুই আমাদের ভুল বুঝছিস। রাইমা হঠাৎ গম্ভীর হলো। মুখে গাম্ভীর্যতা টেনে বলল, আমায় বলতে চাস না ঠিক আছে, মিথ্যা কথা বলিস না। আর হ্যাঁ, তোদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগবে। কথাটা বলেই রাইমা বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তার যে এই 2 দিন যাবৎ সবকিছু অসহ্য লাগছে। বকুলকে আরিয়ানের সাথে দেখলেই তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে রাইমা তা বুঝতে পারছে না। বাসার ভেতরে মানুষজনের উপচে পড়া ভিড়। অফিসের সকল মানুষ আজ জড়ো হয়েছে। শুধু অফিসের মানুষ তা নয়, সাথে রয়েছে আরিয়ানের আত্মীয় স্বজন, আরিয়ানের বন্ধু মহল। করা হয়েছে হরেক রকমের রান্নার আয়োজন। পুরো বাড়ি সেজে উঠেছে আজ। বকুল সকলের সাথে মিশে ভালোই আনন্দ করছে। তবে দূরে দাঁড়িয়ে আছে রাইমা। তার ভালো লাগছে না কিছু। আসার পর থেকে আরিয়ান তার সাথে একবারও কথা বলেনি, একবারও তার দিকে তাকায়নি। আরিয়ান রাইমার মতো একজন সাধারণ কর্মচারীর দিকে তাকাবে, সেটা ভাবা অন্যায়। কথা বলা তো দূরে থাক, শুধু কাজের কথা ছাড়া আর কোনো কথা হয় না তাদের সাথে। তাই রাইমার তেমন একটা খারাপ লাগছে না। তবে একটা বিষয় ভাবাচ্ছে রাইমাকে, তার মতো বকুলও একজন সাধারণ কর্মচারী। তাহলে বকুলের সাথে কথা বলছে কেন? শুধু কথা বলছে তা নয়, রীতিমতো হেসে হেসে কথা বলছে। রাইমার ব্যাপারটা খুব খারাপ লাগছে। রাইমার ভাবনার মাঝে স্টেজে উঠল আরিয়ান। ঠোঁটের কোণে হাসি, কালো ব্লেজার স্যুট পরা সে, চুলগুলো জেল দিয়ে সেট করা, অসম্ভব রকম সুন্দর লাগছে তাকে। রাইমা তাকিয়ে রইল আরিয়ানের দিকে। সেই অফিসের প্রথম দিন থেকে আরিয়ানকে তার ভালো লাগে। হয়তো একটু বেশি রাগী, তবুও ভালো লাগে তার। রাইমা অন্যদিকে তাকালো। অভিমানী হলো মনে মনে ঠিক করলো আর তাকাবে না আরিয়ানের দিকে। আরিয়ান সকলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলা শুরু করলো, হ্যালো গাইস, সকলকে শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আমরা সবাই একসাথে হয়েছে, খুব ভালো লাগছে। আজকের এই মিলন মেলার সন্ধ্যায় আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমার নিমন্ত্রণে এখানে এসেছেন। তবে আজকের দিনটা আমার জন্য স্পেশাল। আজকে আপনাদের আমার প্রিয় মানুষের সাথে দেখা করাবো। ধরতে পারেন আমার জীবনে স্পেশাল মানুষ সে। আমার মায়ের পর হবে যার জায়গা, হবে আমার জীবন সঙ্গী। আরিয়ানের কথা শেষ হবার সাথে সাথে হাততালিতে ভরে গেল চারদিক। সকলেই অবাক হয়েছে আরিয়ানের প্রিয় মানুষ আছে সেটা শুনে। রাইমা ছলছল নয়নে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। বুকের ভেতর এক প্রকার রক্তক্ষরণ হচ্ছে। আরিয়ানকে হারানোর ভয় আজ সারা শরীর কাটা দিচ্ছে। একটু হলেই চোখ দিয়ে গড়িয়ে পড়বে সমুদ্রের ধারা। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখবে, এটা ভেবেই কষ্ট হচ্ছে তার। রাইমা নিজেকে সামনে নিল। যে মানুষটা তার না, তাকে নিজের ভাবার কি কোনো মানে আছে? এতে যে আরো বেশি কষ্ট হয়। আরিয়ান আবারও বলে উঠল, সো গাইস, আপনারা দেখতে চান না আমার প্রিয় মানুষটাকে? সকলে একসাথে চেঁচিয়ে বলল, হ্যাঁ দেখতে চাই আমরা। রাইমা চোখ দুটো বুঝে ফেলল। এই দৃশ্য দেখা তার পক্ষে সম্ভব না। অসম্ভব রকম কাঁপুনি শুরু হলো তার। আরিয়ান সামান্য হেসে বলল, সো প্লিজ ওয়েলকাম মিস রাইমা সিদ্দিকী। রাইমা চোখ খুলে অবাক চোখে তাকালো। আরিয়ান তাকিয়ে আছে রাইমার দিকে। রাইমার অবিশ্বাস্য চোখ। সে কি ঠিক শুনেছে নাকি? হয়তো ভুল শুনেছে, তা ভেবে চারপাশে তাকালো। চারপাশ থেকে শোনা যাচ্ছে সকলের করতালির শব্দ। আরিয়ান মুচকে এসে বলল, মিস বকুল, আপনি আপনার বান্ধবীকে নিয়ে স্টেজে আসবেন প্লিজ। আপনার বান্ধবী হয়তো হার্ট অ্যাটাক করবে, তাকে নিয়ে একটু স্টেজে আসেন প্লিজ। বকুল এগিয়ে গেল রাইমার দিকে। রাইমার হাত ধরে বলল, চল। রাইমার অবিশ্বাস্য কণ্ঠে বলল, এসব কি বকুল? তোকে বুঝতে হবে না, গাদিদের না বুঝলেই হয়।
বলেই রাইমার হাত ধরে তাকে নিয়ে স্টেজে চলে গেল। পুরোটা সময় রাইমা একবার আরিয়ান তো একবার বকুলের দিকে তাকিয়ে রইল। আরিয়ান রাইমার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। রাইমার হাত দুটো নিল নিজের হাতের মুঠোয়, মিষ্টি করে হাসলো রাইমার দিকে তাকিয়ে, বলল, তুমি আমার ভ্যালেন্টাইন হবে রাইমা? রাইমার অবাক চোখ ছলছল করে উঠল চোখ দুটো। সে কি ঠিক শুনছে নাকি? রাইমা বকুলের দিকে তাকালো। বকুল চোখ দিয়ে ইশারায় হ্যাঁ বলতে বলল। রাইমা আবারও ঘুরে আরিয়ানের দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করে উঠল। কোনো কথা বের হলো না মুখ দিয়ে। আরিয়ান আবারও বলল, আর ইউ ম্যারি মি? হবে তো এই রাগী মানুষটার বউ? রাইমার চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। সে ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। আরিয়ান হাসলো, রাইমার হাতে পরিয়ে দিল আংটিটা। রাইমা তাকালো আরিয়ানের দিকে। আরিয়ান তাকিয়ে আছে রাইমার দিকে। দুজনের চোখ একে অন্যতে। অবশেষে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। ভালোবাসার পূর্ণতায় এত আনন্দ কেন? কারণ পূর্ণতা যে ভালোবাসারই অবিচ্ছেদ্য অংশ। নিয়তি মানুষকে অনেক কিছু করতে শেখায়। নিয়তি খারাপ হলে ভালো কোনো কিছু তখন খারাপ লাগে। সেরকম হয়েছে বকুলের সাথে। নিজের নিয়তি খারাপ বলে তার এখন ভালো কিছু খারাপ লাগে। না চাইতেও সে ইগনোর করছে আয়মানকে। আয়মানের ভালোবাসাটা সে দেখেও দেখছে না। নিয়তির কাঁটাতারে নিজেকে আবদ্ধ করেছে এক কঠিন নিয়মের বেড়াজালে। সেখানে ভালোবাসা নামক শব্দটা তার জন্য পাপ। কখনো কখনো সমাজের স্বার্থে, নিজের কাছের মানুষদের স্বার্থে নিজের ভালোবাসাটাকে কোরবানি দিতে হয়। এটাই সমাজের নিয়ম। বকুলও তার ভালোবাসাটাকে কোরবানি দিয়েছে। নিজের ভালোবাসাটাকে গলা টিপে খুন করেছে নিজের হাতে। এত মানুষের মধ্যে সে আয়মানের থেকে নিজেকে আড়াল করে রেখেছে যথাসাধ্য। বকুল অফিস থেকে এসেছে অনেকক্ষণ। শরীর মন কিছুই ভালো নেই তার। আজকাল ভীষণভাবে মন খারাপ হয় তার। এই মন খারাপের কারণ কেউ জানে না, কেউ শুনতে আসে না মন খারাপের কারণ। বিছানায় মাথা দিয়ে এপাশ ওপাশ করছে বকুল। কিছুতেই ঘুম আসছে না তার। হাজারো চেষ্টা করেও বকুল দু চোখের পাতা এক করতে পারল না। ঘুমেরা যেন আজ লুকোচুরি খেলছে তার সাথে। কিছুতেই ধরা দিচ্ছে না তাকে। বকুল দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনটা এরকম না হলেও পারত। তারও তো একটা সুখী পরিবার থাকতে পারত। সে তো সারা জীবন হেসে খেলে কাটাতে পারত। রাত ৩টা বাজে। ফোনের উচ্চ শব্দ শুনে বকুলের ঘুম ভেঙে গেল। বকুল উঠে বসল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল জলজল করছে আয়মান নামটা। বকুল কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। এই সময় আয়মান কেন তাকে ফোন দিচ্ছে? এই চিন্তায় মগ্ন সে। তার ভাবনার মাঝে আবারও উচ্চ শব্দে বেজে উঠল ফোনটা। জ্বলে উঠল ফোনের স্ক্রিন। বকুল সময় ব্যয় না করে ফোনটা ধরল। ফোনের দুই প্রান্তে দুজনেই চুপ করে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দুজনেই আকুল হয়ে বসে আছে একে অপরের কণ্ঠ শুনবে বলে। নীরবতা ভেঙে বকুল বলল, এত রাতে ফোন দিয়েছেন কেন আয়মান? আপনাকে মনে পড়ছে বকুল ফুল। আপনি তো এখন ধরাছোঁয়ার বাইরে। আপনাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আপনি কেন নিজেকে আড়ালে রাখছেন? আয়মানের এরকম কণ্ঠ শুনে বকুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না সে। আয়মান আবারও বলল, একটা বার দেখা দেবেন বকুল ফুল? আপনাকে দেখার জন্য আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। একবার দেখাতেন না বকুল ফুল? বকুলের হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো তার শরীর। বুকের ভেতর জ্বালা শুরু করলো বকুলের। তোলপাড় করা ঝড় সৃষ্টি হলো। বকুল চোখ খিচে বন্ধ করলো। দুই চোখ বেয়ে বেরিয়ে পড়ল 2 ফোঁটা নোনতা পানি। বকুল হাতের উল্টো পেট দিয়ে পানিটুকু মুছল। একটু শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। কণ্ঠটা কঠিন করার চেষ্টা করে বলল, ফোন রাখো আয়মান। মাঝরাতে কি ফাজলামো করার জন্য ফোন দিয়েছ? আপনি কাঁদছেন বকুল ফুল? বকুল অবাক হলো। সে যে কাঁদছে সেটা আয়মান বুঝল কিভাবে? সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো যথারীতি। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কেন কাঁদবো? আমি একদম কাঁদছি না। তুমি প্লিজ ফোন রাখো আয়মান। ফোনের অপর পাশ থেকে আয়মান হাসলো অল্প। আয়মান পাশের বালিশটা নিজের কোলের ওপর নিয়ে বলল, একটু ছাদে আসবেন বকুল ফুল? শুধু একবার ছাদে আসবেন, আপনাকে একটু দেখব। বকুল পারল না নিজেকে আটকাতে। আয়মানের আকুতি ভরা কণ্ঠে নিজেকে আর সামলাতে পারল না। রাজি হয়ে গেল বকুল। সাদা ধবধবে দোতলা বাড়িটায় সকলে ঘুমিয়ে গেছে। নিস্তব্ধতায় ঘেরা পুরো বাড়ি। চারদিকে মানুষের নাম গন্ধও নেই। সবাই ঘুমের মধ্যে তলিয়ে গেছে অনেক আগে। বকুল ওড়নাটা নিজের মাথায় ভালোভাবে পেঁচিয়ে নিল। রুম থেকে বের হলো সে। আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। পা টিপে টিপে পার করলো একটার পর একটা সিঁড়ি। পুরো ছাদ অন্ধকারে ঘেরা। ছাদের কোথাও কোনো মানুষ নেই। বকুলের ভয়ে যায় যায় অবস্থা। এত রাতে সে কখনো একা ছাদে আসেনি। ভয়ে বকুলের শরীর কাঁপতে শুরু করলো। ভয় ভয় চোখে চারপাশে চোখ বুলালো সে ভীত কণ্ঠে বলল, আয়মান কোথায় তুমি? আমার খুব ভয় করছে। আপনার ভয় করছে বকুল ফুল? আয়মানের কণ্ঠ শুনে বকুলের কলিজায় পানি আসলো। সে ওপর নিচ মাথা নাড়ল। সে ভয় পেয়েছে। আয়মান এগিয়ে আসলো বকুলের দিকে। বকুলের পাশে দাঁড়িয়ে বলল, আরে ভয় পাবেন না, আমি আছি তো। আমি থাকতে আপনার ভয় কিসের? আয়মানের কথায় ভরসা পেল বকুল। ঠোঁটের কোণে ভেসে উঠল এক চিলতে হাসি। চাঁদের আলোয় তা চোখ এড়ালো না আয়মানের। মস্ত বড় থালার মতো চাঁদ দেখা যাচ্ছে দূর আকাশে।
চাঁদের আলোয় আলোকিত হয়েছে ধরণী। পৃথিবীর বুকে আছড়ে পড়েছে চাঁদের আলো। আয়মান, বকুল তাকিয়ে আছে আকাশের দিকে। দুজনের দৃষ্টি ওই দূর আকাশপানে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় যেন পরিবেশটা আরো সুন্দর লাগছে। হঠাৎ আয়মান বলল, জানেন তো বকুল ফুল, ওই আকাশের চাঁদটাও মাঝে মাঝে হিংসা করে। কেন? কারণ ওই চাঁদের বিপরীতে এই পৃথিবীতে মস্ত বড় একটা চাঁদ আছে। বকুল ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কে সে? আপনাকে বললে তো আপনি হিংসা করবেন। আমি চাই না আমার চাঁদটা দেখে কেউ হিংসা করুক। সে যে আমার ব্যক্তিগত চাঁদ। বকুল অভিমানী কণ্ঠে বলল, ও, তোমার ব্যক্তিগত চাঁদ কি খুব বেশি সুন্দর? আয়মান হাসল অল্প। বকুলের চোখে মুগ্ধতা। আয়মানের হাসি দেখলেই সে বারবার প্রেমে পড়ে যায়, যেন কারণ ছাড়াই প্রেমে পড়ে যায়। অজানা কারণে খুব ভালোবাসতে মন চায়, খুব কাছে আসতে মন চায়। ইচ্ছে করে সব বাধা পেরিয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। এই পৃথিবীর সমান ভালোবাসি, এই আকাশ সমান ভালোবাসি, এক সমুদ্র সমান ভালোবাসি। আয়মান বকুলের মুখের উপর ফোঁ দিল। শিউরে উঠল বকুল। 2 কদম পিছিয়ে গেল। চোখ দুটি বুঝে ফেলল স্বতন্ত্র বেগে। আয়মান নিজের কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, আপনি এত সুন্দর কেন? বুকের ভেতরে ভালোবাসা সৃষ্টি করলে কেন? এই যে মেয়ে, তুমি নামক অসুখে আমি মারা যাচ্ছি, একটু বাঁচাও আমায়। আমার এই রোগ কি হলো বলো তো মেয়ে? আমি যে মরে যাচ্ছি। আমি তো আগেই বলেছিলাম আমায় ভালোবাসতে এসো না। আমাকে ভালোবাসতে আসলে জ্বলে পড়ে যাবে। কেন জেনে বুঝে এই আগুনে ঝাঁপ দিচ্ছ? আমি যে জলজ্যান্ত আগুন। আমার যে আগুনই পছন্দ বকুল ফুল। এই আগুন যে বড্ড জ্বালাময় আয়মান। আমি সব জ্বালা সহ্য করতে পারবো বকুল ফুল। বকুল ছাদ থেকে যেতে যেতে বলল, ভালোবাসা এমন একটা রোগ আয়মান, যেটা একটা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখান থেকে বাঁচার উপায় নেই। তার আগে থেকে নিজের সাবধান হতে হয়। তুমিও সাবধান হও, আমার আশায় থেকো না। বকুল চলে গেল ছাদ থেকে। আয়মান তাকালো আকাশের দিকে। আকাশের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, ভালোবাসায় এত কষ্ট কেন? ওপাশ থেকে হয়তো উত্তর এলো, ভালোবাসা আর কষ্ট একে অপরের পরিপূরক। যেখানে ভালোবাসা আছে সেখানে কষ্ট থাকবে না, সেটা যে বেমানান। ঘুটঘুটে অন্ধকার রুমে বসে আছে বকুল। কিছুই ভালো লাগছে না তার। চুলগুলো এলোমেলো ছড়িয়ে বিছানায়। ছাদ থেকে এসে অঝরে কান্না করছে সে। ভালোবাসার মানুষটাকে এভাবে অবহেলা করে তার অত কষ্ট হচ্ছে। কান্নার ফলে বকুলের চোখগুলো ফুলে গিয়েছে। কিছুক্ষণ আগে সে ছাদ থেকে এসেছে। তারপর থেকে চোখের জল যেন বাঁধ মানছে না। ফোনের টুংটাং শব্দে বকুল পাশ ফিরে চাইল। ফোনটা হাতে নিল। মেসেজ অপশন ওপেন করার সাথে সাথে সেখানে জলজল করে উঠল আয়মানের মেসেজ। বকুল তড়িঘড়ি করে মেসেজটা পড়ল। সেখানে লেখা ছিল, বকুল ফুল, আপনি কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না। আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। আপনাকে আমার ভালোবাসা লাগবে না, তবুও আপনি কান্না করবেন না বকুল ফুল। বকুল ফোনটা চেপে ধরল নিজের বুকে। চোখের কোণে জল চিকচিক করল। বকুল কান্না ভেজা কণ্ঠে বলল, কেন এত ভালোবাসো আয়মান? আমি যে তোমার ভালোবাসা পাবার যোগ্য নই। বকুলের আকুল ভরা কণ্ঠ আয়মান শুনল না তার ভেতরকার হাহাকার। ভালোবাসার মানুষটাকে ভালোবেসেও দূরে ফিরিয়ে দেবার যন্ত্রণা। ভোররাত থেকে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি পড়ছে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বকুলের ঘুম ভাঙল দেরিতে। সকাল 11টা বাজে হয়তো। বকুল আড়মোড়া ভেঙে উঠল। তার চোখ দুটো ফুলে রয়েছে। চেহারার বেহাল দশা। বকুল ফোনটা হাতে নিয়ে সময় দেখল। বেলা 11টা 20 বাজে। বকুল মাথায় হাত দিল। আজ তার অফিসটা মিস গেল। বকুলের ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। রাইমা কল করেছে। সকাল থেকে অনেকবারই কল করেছে সে, কিন্তু বকুল টেরও পেল না। বকুল ফোনটা রিসিভ করল। বকুল হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে রাইমার কণ্ঠ ভেসে আসলো। রাইমা চিৎকার করে বলল, ওই শাকচুন্নি, তোর কি হয়েছে বলতো? অফিসে আসবি না? একবার বলবি তো? সকাল থেকে কয়বার ফোন দিয়েছি দেখেছিস? কি হয়েছে বলতো? আরে এক এক করে প্রশ্ন কর। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা থুয়ে কোনটার উত্তর দেব বলতো? অফিসে আসিস নি কেন? শরীর ঠিক আছে তোর? বকুল শ্বাস ছেড়ে বলল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই তো যেতে পারিনি। রাইমা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মিস বকুল, ঘুম থেকে উঠতে দেরি করেছে ভাবা যায় এগুলো? যার সব কিছু টাইম মাফিক সে কিনা দেরি করে উঠেছে? এত গল্প না বানিয়ে ফটাফট আসল কারণটা বলে ফেলতো। সত্যি বলছি, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। কাল রাতে দেরি করে ঘুমিয়েছি। রাইমা ভ্রু কুঁচকাল। সন্দিহান কণ্ঠে বলল, কেন? রাতে কার সাথে কথা বলেছিস যে ঘুম থেকে উঠতে দেরি হবে? রাত জেগে তুই আরিয়ান স্যারের সাথে কথা বলিস, আবার আমাকে বলছিস? আমার কেউ নেই যে তার সাথে কথা বলবো। রাইমা লজ্জা পেল। লজ্জামাখা কণ্ঠে বলল, কালকে আমাদের বাড়িতে আসতে হবে তোকে। কালকে স্যারের বাড়ি থেকে লোক আসবে আমাকে দেখতে। প্লিজ তুই আসবি কিন্তু কাল। বকুল হাসল, বলল, সত্যি তোকে দেখতে আসবে আর আমি আসবো না? তা কি কখনো হয়? আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি কাল। ওকে, রাখছি, বাই। বকুল ফোনটা কান থেকে নামালো। মলিন হাসল বকুল, বলল, সকলের ভালোবাসা পূর্ণতা পাক। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাক।
বকুল আজ আর ঘর থেকে বেরোলো না। শরীরটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। সমস্ত শরীর যেন ব্যথায় টনটন করছে। উঠতে কষ্ট হচ্ছে তার। বকুল শোয়া থেকে উঠে বসল। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেল। চোখ দুটো বুজে ফেলল। শরীরের ভর ছেড়ে দিল বিছানায়। আসবো বকুল মা? রুবাইয়া বেগমের কণ্ঠ শুনে বকুল শূন্য দৃষ্টিতে তাকালো। ভদ্রমহিলার মায়া হলো খুব। সে আর অনুমতির অপেক্ষা করল না। দ্রুত পায়ে রুমের ভেতর ঢুকল। তার পেছনে পেছনে আসলো সিকান্দার সাহেব আর আরমানও। আরমান ধীর পায়ে বাবার পেছনে দাঁড়ালো। বকুল আর চোখে একবার আরমানের দিকে তাকালো। তারপর চোখ ফিরিয়ে রুবাইয়া বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আন্টি, তোমরা সবাই এখানে হঠাৎ? কিছু কি বলবে? রুবাইয়া বেগম বকুলের পাশে গিয়ে বসল। বলল, তোর কি শরীর খারাপ মা? আজকে অফিসে গেলি না? কিছু কি হয়েছে? বকুলের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও থেমে থেমে বলল, আমার কিছু হয়নি। তোমরা শুধু শুধু চিন্তা করছো। এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য অফিসে যেতে পারিনি। রুবাইয়া বেগম বকুলের কপালে হাত দিতে দিতে বলল, কিছু হয়নি বললেই হলো? তুই তো এমনি এমনি অফিস কামাই করার মতো মেয়ে না। কথাটা বলতে বলতেই রুবাইয়া বেগম বকুলের কপালে হাত দিল। পরপর হাতটা সরিয়ে নিয়ে বলল, এমা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আমি এটাই সন্দেহ করেছিলাম, বকুলের কিছু না কিছু হয়েছে। মেয়েটা তো কাউকে কিছু বলবে না। সিকান্দার সাহেব এগিয়ে এসে বললেন, জ্বর কি বেশি রুবাইয়া? বেশি মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। বকুল নিভু নিভু কণ্ঠে বলল, আমার কিছু হয়নি আন্টি, শুধু শুধু ডাক্তার ডেকে আনা লাগবে না, জ্বর সেরে যাবে একটু পর। রুবাইয়া বেগম ধমকে উঠলেন বকুলকে, তুই বেশি কথা বলিস না। কখন থেকে জ্বর, আর আমাদের ডাকিস না কেন? এটুকুর জন্য তোমাদের ডাকবো? পাগল হয়েছ আন্টি? এইটুকু? আয়মানের বাবা, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। উনি যখন চাইছেন না, তাহলে থাক মা, শুধু শুধু টাকা নষ্ট হবে। তেরে আসলেন সিকান্দার সাহেব। এই, তুই কি বললি? আমি যা বলেছি ঠিক বলেছি। যে চায় না তার জন্য টাকা নষ্ট করে কি লাভ? উনি তো শুধু ওনার কথা ভাবেন, আমাদের কারো কথা ভাবেন না। ভাবলে কি ডাক্তার ডাক্তার না করতো? কথাটা বলেই আয়মান সেখান থেকে চলে গেল। সিকান্দার সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি, ছেলেটা দিন দিন কি অসভ্য হচ্ছে, কি রকম আচরণ তার। রুবাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে সে কিছু বলতে পারে না। ছেলেটা যে তার প্রাণ, তার জন্যই ছেলের অন্যায়গুলো স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করে। এদিকে চায়ের আড্ডায় মেতেছে বন্ধুরা। আজ 2 দিন পর তারা একসাথে হয়েছে। আয়মানের অশান্ত মন বকুলের কাছেই পড়ে আছে। সে সময় সেখান থেকে বেরিয়ে আসার পর আর একবারও সেখানে যায়নি সে। বকুল কেমন আছে সেই খবরটা পর্যন্ত জানে না। রাগ করে তখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। এখন মন টিকছে না তার। বারবার বকুলকে দেখার জন্য মনটা ছটফট করছে। আয়মান উঠে দাঁড়ালো। এখানে আর এক মুহূর্ত না, তাকে বকুলের কাছে যেতে হবে। মেয়েটা কেমন আছে জানতে হবে। যেই ভাবা সেই কাজ। আয়মান পা বাড়ালো বাড়ির দিকে। বিছানায় জড়সড় হয়ে আছে বকুল। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার দেহখানা। আয়মান ধীর পায়ে রুমের ভেতর ঢুকল। বকুলের পাশে গিয়ে দাঁড়ালো সে। নিষ্পলক তাকিয়ে রইল বকুলের ক্লান্ত মুখখানার দিকে। মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আয়মান বকুলের পাশে গিয়ে বসল। হাত রাখল বকুলের কপালে। বকুল নড়ে চড়ে উঠল। কাঁপুনি দিল শরীরে। আয়মান হাতটা সরিয়ে নিল। জ্বর একটুও কমেনি বকুলের, আগের থেকে আরো বেড়েছে। আয়মান তাকিয়ে রইল। বকুলের ঠোঁট দুটো নেড়ে উঠল। আস্তে আস্তে কি যেন বলছে মেয়েটা। আয়মান শুনতে পেল না, তাই শোনার জন্য মাথাটা ঝুঁকল। বকুল বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাবে না আয়মান, প্লিজ আমাকে ছেড়ে যাবে না। আমার তোমাকে চাই, খুব করে চাই। আয়মান মলিন হাসল। বকুলের হাত দুটো ধরল নিজের হাতের মুঠোয়। বকুলের হাতে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। বকুলের দিকে তাকিয়ে বলল, আমি যাব না আপনাকে ছেড়ে। আপনি যেতে বললেও যাব না। আপনার কাছে কাছে থাকবো। আপনি চাইলেও থাকবো, না চাইলেও থাকবো। ভালোবাসলেও থাকবো, না ভালোবাসলেও থাকবো। আপনি ছাড়া এই আয়মান খুব অসহায়। আপনাকে আমার লাগবে বকুল ফুল, খুব করে লাগবে আমার। আপনি কি আমার হবেন? বকুল ঘুমের ঘোরে আয়মানের হাতটা শক্ত করে ধরল। বিড়বিড় করে বলল, তোমাকে খুব ভালোবাসি আয়মান। তোমার বকুল ফুল তোমাকে ভালোবাসে। গ্রীষ্মের কাঠফাটা রোদে তোমায় ভালোবাসি, বর্ষার বিকেলে তোমায় ভালোবাসি, শীতের সকালে তোমায় ভালোবাসি। ভালোবাসি, 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 এই পৃথিবীর সমান ভালোবাসি। সারা রাত জ্বরে ভুগে বকুল উঠল সকাল সকাল। রুবাইয়া বেগম অনেক যত্ন নিয়েছে তার। বকুল মুগ্ধ হয়ে সবটা দেখেছে। সারা রাত জ্বরের ঘোরে বেঘোরে ঘুমিয়েছে বকুল। এখনও একটু একটু জ্বর আছে শরীরে। মাথাটা একটু যন্ত্রণা করছে। বকুল অফিসে যেতে চাইছিল, তবে বাঁধ সাধল রুবাইয়া বেগম। সে কোনো মতেই বকুলকে অফিসে যেতে দেয়নি। শেষ পর্যন্ত রুবাইয়া বেগমের কাছে হার মেনে নেয় বকুল। অফিস যায় না সে। আয়মান মায়ের সাথে 2 বার এসে বকুলকে দেখে গিয়েছে। বকুলের পাশে থাকতে ইচ্ছা করলেও সমাজ বলে একটা কথা আছে, সমাজের মানুষ এটাকে বাঁকা চোখে দেখবে। তাই আয়মান নিজের ইচ্ছাটাকে নিজের মধ্যে মাটি দিয়েছে। বকুল মাথাটা ধরে উঠে বসল। শরীরে রগে রগে যেন ব্যথা করছে তার। এখনো সকালে নাস্তা করা হয়নি তার। কিভাবেই বা করবে?
উঠতেই পারছে না সে। বকুল ধীরে ধীরে বিছানা থেকে নামার চেষ্টা করল। পায়ের পাতাটা যেই না ফ্লোরে রাখবে তখনই ঘরে উপস্থিত হলো রুবাইয়া বেগম, হাতে খাবারের থালা। রুবাইয়া বেগম ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি করছিস মা? নামছিস কেন? এখনো সুস্থ হসনি তো? আন্টি, সুস্থ হতে তো খাবার খাওয়া লাগবে, তো রান্না না করলে খাবো কেমনে? রুবাইয়া বেগম উঠে দাঁড়ালো, বকুলের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আমরা কি তোর পর বকুল? আমাদের এখনো আপন ভাবতে পারলি না? বকুল ব্যস্ত কণ্ঠে বলল, কি সব বলছো আন্টি? তোমাদের আপন ভাবতে পারবো না কেন? তোমরাই তো আমার আপন কাছের মানুষ, তাই না? তাহলে এভাবে বললি কেন? তোর এই শরীরে আমরা তোকে রান্না করতে দিব নাকি? বকুল মাথাটা নিচু করল, আমতা আমতা করে বলল, সরি আন্টি, আর এভাবে বলবো না। রুবাইয়া বেগম হাসল, বকুলের মাথায় হাত বুলিয়ে দিল। বকুলকে কাছে টেনে বলল, আয় আমার কাছে আয়, আজ আমি তোকে খাইয়ে দেব। বকুলও বাধ্যমের মতো সামনে এগিয়ে বসল। রুবাইয়া বেগম এক লোকমা করে খাইয়ে দিল বকুলকে। বকুলও মন ভরে খেল। জ্বরের জন্য বকুলের মুখটা তেতো লাগছে, তবুও সে যেন বিনা বাক্যে সবটা খেয়ে নিল। এত ভালোবাসা কি সে পায়ে ঠেলে দিবে নাকি? দরজায় দাঁড়িয়ে তাদের দুজনের মিলন পর্ব দেখতে লাগলো আয়মান। চোখ দুটি যেন তার জুড়িয়ে গেল, ঠোঁটের কোণে ফুটে উঠল প্রাপ্তিকর হাসি। বিকেল 4টা বাজে হয়তো। বকুল রুবাইয়া বেগমের কাছে বায়না ধরেছে সে আজ রাইমাদের বাড়িতে যাবে, তবে নাছরবান্দা রুবাইয়া বেগম কিছুতেই যেতে দিবে না বকুলকে। বকুল অনেক অনুরোধ করার পরও সে রাজি হলো না। বকুল পড়ল মহাচিন্তায়, কিভাবে যাবে ভেবে পাচ্ছে না সে। ঠিক সেই সময় হাজির হলো আয়মান। মাকে বুঝিয়ে বলল সে নিয়ে যাবে বকুলকে, বকুলের কোনো প্রবলেম হবে না। আয়মানের কথার ওপর আর কোনো কথা বলল না রুবাইয়া বেগম। আয়মানের ওপর বিশ্বাস রেখে সে যেতে দিতে রাজি হলো বকুলকে। গধূলি বিকেল, একই রিকশা চেপে বসেছে আয়মান আর বকুল। হালকা হালকা বাতাস বইছে। বকুল তৃপ্তি ভরে শ্বাস নিল। হালকা বাতাসে বকুলের শরীরটা দুলে দুলে উঠছে একটু পরপর। বকুল ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। একটু একটু শীত করছে তার, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে শরীর। আয়মান এগিয়ে বসল, বকুলের দিকে তাকিয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে বকুল ফুল? বকুল আয়মানের দিকে তাকালো। বকুলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। বকুল চোখ বুঝল, দুই দিকে মাথাটা নাড়িয়ে বলল, আমার কোনো অসুস্থ লাগছে না আয়মান। কেন মিথ্যা কথা বলছেন বকুল ফুল? আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, চলুন বাসায় ফিরে যাই। আজকে যেতে হবে না আপনার। না না, আমাকে যেতে হবে, আমি রাইমাকে কথা দিয়েছি, আমাকে যেতে হবে। আপনার তো অসুস্থ লাগছে বকুল ফুল। বকুল আয়মানের হাত দুটি ধরল, চোখ দিয়ে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না আমার, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না আয়মান, আমাকে যে যেতেই হবে। আয়মান বকুলের হাতের উপর হাত রেখে বলল, আপনার কিছু হলে আমি হয়তো বেঁচে থাকবো, তবে আমি ভালো থাকবো না বকুল ফুল। আমার ভালো থাকার জন্য আপনাকে ভালো থাকতে হবে বকুল ফুল, তাহলে আমি ভালো থাকবো। বকুল তাকিয়ে রইল আয়মানের দিকে। আয়মানের ঠোঁট জুড়ে রয়েছে মিষ্টি হাসির রেখা। বকুল হাতটা ছাড়িয়ে নিল আয়মানের হাতের মুঠো থেকে। অন্যদিকে ফিরে চোখ দুটি বুঝে ফেলল। জোরে শ্বাস নিল সে। ভালোবাসাটা এরকম কেন? না চাইতেও হয়ে যায়। যতই দূরে যেতে চাই ভালোবাসা থেকে, ততই যেন জড়িয়ে যায় তার ভেতরে। রাইমাদের বাড়িতে তোড়জোড় আয়োজন চলছে। সকাল থেকে ব্যস্ত বাড়ির গৃহিণীরা। সবাই এই কিছু না কিছু কাজে লেগে পড়েছে। দেশের নামকরা বিজনেসম্যান তাদের বাড়ির মেয়েকে দেখতে আসবে, সেটা কম কিসে। খাবার আয়োজন করা হয়েছে অনেক। আপ্যায়নের কোনো ত্রুটি রাখবে না রাইমার বাবা। আরিয়ানদের বাড়ির কাউকে কোনো অভিযোগ করতে দিবে না। বাড়ির গৃহিণীদের নানান আদেশ দিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছে। রান্নার আয়োজন শেষ হয়েছে কিছুক্ষণ আগে। কি নেই সেখানে? প্রায় সবকিছুই রান্না করা হয়েছে। রাইমাকে সাজিয়ে দিচ্ছে বকুল। দুই বান্ধবী মিলে করছে খোশ গল্প। বকুল রাইমার চুলগুলো বেঁধে দিতে দিতে বলল, হিটলার বসের বউ হয়ে যাচ্ছিস, আবার হিটলারগিরি দেখাস না হিটলার রানী। আমি কেন হিটলারগিরি দেখাবো? আমি যেরকম আছি সেরকমই থাকবো। একদম সহজ সরল ভদ্র একটা মেয়ে আমি কেন হিটলারগিরি করব? বকুল শব্দ করে হাসল। চোখ দুটি ছোট ছোট হয়ে গেল তার। হাসতে হাসতে উল্টে পড়ে যাবার জোগাড় তার। সে রাইমার দিকে তাকালো, চোখ দুটি ছোট ছোট করে বলল, তুই সহজ সরল ভদ্র মেয়ে, হাসাইলি আমায়। তুই ভদ্র হলে অভদ্র কে বলতো? রাইমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন তুই? বকুল রাইমার দিকে তেরে যেতে যেতে বলল, তুই অভদ্র, আমি অনেক ভালা বুঝলি, আমার মতো মেয়ে দুটো নেই। কইছে তোরে, তুই হলি থাক, আর বললাম না। কেন বল শুনি একটু। রাইমা কিছুক্ষণ বসে থেকে হঠাৎ এই হেসে ফেলল। বকুলকে জড়িয়ে ধরে বলল, তুই আমি দুজনেই ভালো, বাকি সবাই খারাপ, ঠিক আছে? বকুল মুচকি হাসলো, রাইমার দিকে তাকালো। রাইমা বলল, দোস্ত আয়মানের কি খবর? ওর ব্যাপারে কিছু ভাবলি? বকুলের হাসি হাসি মুখটা চুপসে গেল তৎক্ষণাৎ। সে আনমনে বলল, কি ভাববো তার ব্যাপারে? আয়মান তোকে খুব ভালোবাসে বকুল, আর আমার মনে হয় তুইও তাকে ভালোবাসিস। কেন এরকম করছিস? ছেলেটার সাথে সাথে নিজেকেও কষ্ট দিচ্ছিস। বকুল অন্যদিকে ঘুরল, জানলা দিয়ে বাইরে তাকালো। রাইমাদের বাসার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ, যেটা খুব সুন্দরভাবে শোভা পাচ্ছে। বকুল আনমনে হলো, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল গাছের দিকে। গাছটির দিকে দৃষ্টি রেখেই বলল, কষ্ট যে মোর নিত্যদিনের সঙ্গী রাইমা। রাইমা হতাশ শ্বাস ফেলল।
বকুলকে বোঝানো আর একটা পাথরকে বোঝানো একই কথা। সে আর কোনো কথা বলল না। বকুল এখনও গাছটির দিকে তাকালো, পলকহীন তার চাহনি। জীবনের এই এক অদ্ভুত জায়গায় এসে থেমেছে সে। না পারছে আয়মানকে ভুলতে, না পারছে তাকে কাছে টেনে নিতে, নিজের করে রাখতে। বকুলের বিরামহীন চাহনি হঠাৎ থেমে গেল। ভাবনায় টান পড়ল। সে রাইমার দিকে তাকালো। রাইমাকে তাড়া দিয়ে রেডি হতে বলে বেরিয়ে গেল সেখান থেকে। আরিয়ানের পুরো পরিবার সহ এসেছে এখানে। মা, বাবা আর ছোট বোন মিমকে নিয়ে হাজির হয়েছে। বসার ঘরে চলছে আড্ডা। গৃহিণীরা খাবার সাজাতে ব্যস্ত। একের পর এক খাবার নিয়ে আসছে তারা। আরিয়ানের পরিবারের সবাই যথেষ্ট ভদ্র। সকলেরই অমায়িক ব্যবহার। অল্প সময়ের মধ্যেই তারা ভাব জমিয়ে নিয়েছে। বকুল রাইমাকে নিয়ে নিচে নামছে। রাইমার মাথাটা নিচু। আরিয়ানের স্থির দৃষ্টি রাইমার দিকে। সে পলক ফেলতে ভুলে গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আরিয়ানের দৃষ্টিতে মুগ্ধতা। বিরতিহীনভাবে চেয়ে রইল রাইমার দিকে। রাইমা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। আরিয়ানের এরকম চাহনিতে সে লজ্জায় লাল হলো। মাথাটা নিচু করে সকলের সামনে দাঁড়ালো। আর চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের দৃষ্টি এখনও রাইমাতে আটকে আছে। রাইমা চোখ দুটো অন্যদিকে ফেরালো। আরিয়ানের মা বসা থেকে উঠে এসে রাইমাকে নিজের পাশে নিয়ে বসালো। চলল অনেকক্ষণ আলাপ আলোচনা। ঠিক হলো সামনের 2 সপ্তাহ পর আরিয়ান আর রাইমার আনুষ্ঠানিক বিয়ে হবে। সকলে একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। আরিয়ানদের পরিবার অনেকক্ষণ আগে চলে গেছে বাসায়। বকুল এখনও যায়নি। এখন রাত 9টা বাজে। আয়মানের নিতে আসার কথা, তাই বকুল অপেক্ষা করছে তার জন্য। বিকেলবেলা অনেকক্ষণ রাইমা আর বকুল মিলে থাকতে বলেছিল, তবে আয়মান থাকেনি। তার নাকি কি কাজ আছে। বকুল একটু পরপর সময় দেখছে, সময় যেন ফুরাচ্ছে না। বকুলের ভাবনার মাঝে খবর এলো আয়মান চলে এসেছে। বকুল তড়িঘড়ি করে নিচে নামল। আয়মানকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজকাল কারণে অকারণে আয়মানের আশেপাশে থাকতে ভালো লাগে। খুব করে চায় সে আয়মান তার পাশে পাশে থাকুক, তার কাছাকাছি থাকুক। বকুল আশাতে আয়মান মিষ্টি একটা হাসি উপহার দিল। সকলে থেকে বিদায় নিয়ে তারা যাবার উদ্দেশ্যে পা বাড়ালো দরজার দিকে। রাতের রাস্তাটা অন্ধকারে ঢাকা। সোডিয়ামের আলোয় আলোকিত চারদিক। রাস্তার মানুষজন নেই বললেই চলে। 2-1জন মানুষজন দেখতে পাওয়া যায় এই যা। দূরের আকাশে তারাদের দেখা যাচ্ছে। চাঁদের আলো ঠিকরে পড়ছে ধরণীর বুকে। হালকা হালকা বাতাস বইছে। বকুলের অবাধ্য চুলগুলো দোলা দিচ্ছে এদিক ওদিক। এই নির্জন রাস্তায় হেঁটে চলেছে 2জন নরনারী। দুজনের চোখ 2 রকম কথা বলছে। একজনের চোখ খুব করে চায় নিজের ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসুক, তার কথা ভাবুক, তার জন্য হাসুক, তার জন্য কাঁদুক। আরেকজনের চোখে দেখা যাচ্ছে ভালোবাসার মরণ। ভালোবাসার মানুষটা থেকে দূরে যাবার এটা কল্পনা। সে চায় না মানুষটাকে ভালোবাসতে, কিছুতেই তো চায় না। তবুও ভালোবাসাকে চাওয়া পাওয়া মানে ভালোবাসা তো হুট করে হয়ে যায়। সেরকম তারও হয়েছে। একদিন হুট করে প্রেমে পড়েছিল ছেলেটার। এই ঠোঁট পোড়া বখাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা তো বারণ মানে না, সে তো হুট করেই হয়ে যায়। বাতাসে বকুলের অবাধ্য চুলগুলো উড়ে চলেছে। বকুল হাত দিয়ে চুলগুলো সরালো। আয়মান সামনের দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন বকুল ফুল, আপনার এই এলোমেলো চুলগুলোয় আপনাকে অসম্ভব রকম মায়াবী লাগে। চোখের কোণে কাজল লেপটে যাওয়া, চুলগুলো বাতাসের জন্য এলোমেলো হয়ে যাওয়া, এতে আপনাকে ভয়ঙ্কর রকম সুন্দর লাগে বকুল ফুল। কেন এত সুন্দর লাগে বলুন তো? একটু কম সুন্দর লাগলে কি এমন হতো? তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো বাতাস, তুমি প্রতিদিন থাকো, প্রতিদিন এসো, প্রেমিকার চুলগুলো যত্ন নিয়ে এলোমেলো করে দিয়ে যাও। আমি প্রেমিক মুগ্ধ হয়ে দেখি। আসবে তো প্রিয় বাতাস? প্রেমিক পুরুষের মুগ্ধতা ছড়াতে তুমি আসবে তো? বাতাস হয়তো উত্তর দিল প্রেমিক পুরুষের কণ্ঠের। হু হু করে একটা দমকা হাওয়া বয়ে গেল চারদিকে। বকুলের চুলগুলো এলোমেলো হয়ে গেল। আয়মান বকুলের দিকে তাকালো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, আপনি এই রূপে সবসময় থাকবেন বকুল ফুল। আপনার এই রূপটা ভয়ঙ্কর। আচ্ছা, আপনার চোখের কাজল কেন সবসময় লেপটে থাকে না? চুলগুলো কেন এলোমেলো থাকে না? বকুল কেঁপে উঠল। চোখ দুটি বুজে ফেলল। অসম্ভব রকম কাঁপুনি হচ্ছে। আয়মানের চোখের দিকে তাকানোর সাহস পেল না। আয়মান হাসল। বকুলের মুখের উপর ফুঁ দিয়ে বলল, প্রেমিকার কি একটুও মন গলে না এই প্রেমিকের তরে? প্রেমিক যে প্রেমিকাবিহীন কেঁদে কেঁদে মরে। বকুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আয়মান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, প্রেমিক পুরুষ ভালোবাসার হাতছানি দিয়ে তাহাকে ডাকে, তবুও কি নিষ্ঠুর প্রেমিকার একটুও মন গলে? কেটে গেল প্রায় 2 সপ্তাহ। রাইমার বিয়ে আজ। অনেক জাঁকজমক আয়োজন করছে আরিয়ানরা। দেশের নামকরা বিজনেসম্যানের বিয়ে বলে কথা। দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আরিয়ান। এক নামে তাকে সবাই চেনে। তার বদনাম হলো তার রাগ নিয়ে। সবাই আরিয়ানকে রাগী জেদি আরিয়ান বলেই চেনে। টপ লেভেলের একজন বিজনেসম্যানের বিয়ে কি সাদামাটাভাবে হতে পারে? কখনোই না। রয়েছে অনেক আয়োজন। টপ লেভেলের অনেক ব্যবসায়ী বিয়েতে আসবেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আসবেন। রাইমার বাবাও কম যায় না। সেও অনেক বড় করে আয়োজন করেছে। বড় ঘরে মেয়ের বিয়ে হচ্ছে, সেভাবে আয়োজন করেছে সে। বকুল তৈরি হচ্ছে। নীল রঙের একটা সিল্কের শাড়ি পরেছে সে।
খুবই সাদামাটা সাজ তার, মাথায় সুন্দর করে হিজাবটা বেঁধে নিল, অপরূপ লাগছে তাকে। সে সেভাবে আয়মানদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারাও নিমন্ত্রণ পেয়েছে বিয়েতে। রাইমা তাদেরও খুব প্রিয়। মাঝে মাঝে বকুলের সাথে এই বাড়িতে আসে। রুবাইয়া বেগমের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে যায়। বকুল আয়মানদের রুমের সামনে এসে থামল। দরজাটা হালকা ধাক্কা দিল, অমনি দরজা খুলে গেল। সে আস্তে আস্তে ভেতরে গেল। সিকান্দার শিকদার বিয়েতে যেতে পারবেন না, তাই স্ত্রী ও ছেলেকে পাঠাবে নিমন্ত্রণ রক্ষা করতে। বকুল সোফায় গিয়ে বসল। কিছুক্ষণ বাদে রুবাইয়া বেগম শাড়ি ঠিক করতে করতে বের হলো। সে আর বকুল একই শাড়ি পরেছে, সাথে একই হিজাব পরেছে। শাড়িটা আয়মানের পছন্দ করা, নিজে পছন্দ করে কিনেছে তাদের জন্য। হাতে ঘড়ি পরতে পরতে বের হলো আয়মান। নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে সে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। বকুলের হার্টবিট মিস হলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়মানের দিকে, গলায় শুকিয়ে কাট কাট। রুবাইয়া বেগম কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়েছে একটু কাজে। বকুল জিভ দিয়ে ঠোঁট ভেজালো, ঠোক গিলল সে। আয়মান এগিয়ে আসছে। বকুলের এভাবে তাকানো দেখে সে হাসল, ভাব নিয়ে চুলগুলো পেছনের দিকে ফেরালো। বকুল লজ্জা পেল, এদিক ওদিক তাকালো সে। আয়মান বকুলের সামনে গিয়ে বলল, আপনি তো খুব খারাপ বকুল ফুল, এভাবে তাকাচ্ছেন কেন? আমার মতো এরকম নিষ্পাপ ছেলের ওপর নজর দিচ্ছেন, কাল থেকে নজর ফোঁটা দিতে হবে বুঝছি। বকুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা করে বলল, কই তাকাচ্ছি আমি? আরে তাকাচ্ছেন, বুঝি তো আমি। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দেখে আপনি না তাকিয়ে থাকতে পারবেন নাকি? আমি তোমার দিকে তাকাচ্ছেন আয়মান। আয়মান অবাক হবার ভান করে বলল, এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আমার ছেলেমেয়েরা কি শিখবে আপনার থেকে? তাদের মা যদি এত মিথ্যা কথা বলে। বকুল বিরক্ত হলো, নাকের ডগায় রাগের দেখা মিলল। বিরক্তমাখা কণ্ঠে কিছু বলতে যাবে তার আগে আয়মান বলল, শুনুন বকুল ফুল, আমার ছেলেমেয়েরা আপনার ভালো গুণগুলো যেন না শেখে, তাকে আপনার খারাপ গুণগুলো শেখাবেন। বকুল বিরক্ত কণ্ঠে বলল, এসব কি ধরনের কথা আয়মান? আমি তোমার বড়, ভুলে যেও না। আয়মান মুচকে এসে বকুলের পাশে গিয়ে বসল। বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে বকুল ফুল, একদম নীল পরীর মতো লাগছে। আমি তো মরে যাচ্ছি, আমাকে একটু বাঁচান বকুল ফুল। শাড়িটা তুমি কিনেছ তাই না? হ্যাঁ, আমার জীবনে দুজন প্রিয় মানুষের জন্য। বকুল আনমনে হলো। আয়মানের চোখের দিকে তাকালো। আয়মান বকুলের দিকে নির্বিঘ্নে তাকানো এখনো। বকুল বলল, আমাকে বিয়ে করার খুব শখ তোমার আয়মান? আয়মান ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। বকুল সোফা থেকে উঠে দরজার দিকে যেতে যেতে বলল, কিছু শখই থেকে যায় আয়মান, সেটা যে কখনোই পূরণ হয় না, সেরকম তোমার এই শখটাও পূরণ হবে না আয়মান। শুধু শুধু মিথ্যা আশা করবে না। আয়মান তাকিয়ে রইল বকুলের যাবার পানে। আস্তে করে বলল, আমার বউ তো আপনিই হবেন বকুল ফুল, আপনি বিহীন আর কেউ এই জায়গাটা নিতে পারবে না, কেউ না। কিছুক্ষণ আগে বকুলরা বিয়ে বাড়িতে এসে পড়েছে। বরযাত্রী আসবে একটু পর। রাইমাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। ঘরে আপাতত বকুল, রাইমা আর পার্লারের মেয়েটা ছাড়া কেউই নেই। ভারী মেকআপের ভিড়ে রাইমার চেহারা পুরো বদলে গিয়েছে। একটা ভারী বেনারসি শাড়ি পরানো হয়েছে তাকে। রাইমা বেনারসিটা সামলাতে হিমশিম খাচ্ছে। শরীর জুড়ে রয়েছে ভারী গহনা। রাইমাকে অসম্ভব সুন্দর লাগছে আজ। বকুল আনমনে বসা, কিছুই ভালো লাগছে না তার। নিচের দিকে মাথাটা দেওয়া তার। রাইমার খেয়াল হলো বিষয়টা। সে বকুলকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কি ভাবছিস? রাইমার ধাক্কাতে বকুলের ধ্যান ভাঙল। তাড়াহুড়ো করে রাইমার দিকে তাকালো। রাইমা ভ্রু উঁচিয়ে আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? এমনি বসে আছি। মনমরা হয়ে বসে থাকবো কেন? তুইও না। রাইমা আর কিছু বলল না। সে জানে কিছু বললেও বকুল শুনবে না। হতাশার শ্বাস ফেলল সে। কিছুক্ষণ চুপ করে বকুলের কাঁধে হাত রেখে বলল, আরেকবার ভেবে দেখিস আয়মানের কথা। এরকম ভালোবাসা আর কোথাও পাবি না তুই। তুই যদি আয়মানকে ভালো না বাসিস তাহলে কিচ্ছু বলবো না, আর যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে বলবো, নিজের ভালোবাসাকে এভাবে শেষ করিস না। সমাজ কি বলল এটা ভেবে কেন নিজের ভালোবাসা ত্যাগ করবি? এতে কষ্ট কে পাবে? তুই আর আয়মানই তো। সমাজ তো কষ্ট পাবে না। সমাজ 2-3 দিন কথা বলবে, তারপর চুপ হয়ে যাবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিবি কেন? বকুল অন্যদিকে তাকালো। কিছুক্ষণ ভেবে রাইমার হাত দুটো ধরে বলল, আমি ভালোবাসি আয়মানকে রাইমা, খুব বেশি ভালোবাসি। আমি আর তাকে কষ্ট পেতে দিব না। আমি আজই বলে দিব আমি তাকে ভালোবাসি। রাইমা হাসল। বকুলের কাঁধে চাপড় দিয়ে বলল, গুড ডিসিশন ইয়ার। বরযাত্রী এসেছে কিছুক্ষণ আগে। তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বকুল এদিক সেদিক আয়মানকে খুঁজল, তবে কোথাও পেল না। বকুল শেষমেশ না পেয়ে রুবাইয়া বেগমের কাছে জিজ্ঞেস করল, আয়মান কোথায়? রুবাইয়া বেগম বললেন, আয়মানের একটা কল এসেছে। কথা বলতে বলতে সে বাড়ির পিছনে বাগানের দিকে গিয়েছে। বকুল মনে মনে ভাবল, এটাই সুযোগ আয়মানকে সবটা বলার। বাড়ির পেছনের দিকটা কেউ আসে না, এই সুযোগে সে সবটা বলবে আয়মানকে। বকুল বাগানের দিকে ছুট লাগালো। সাথে সাথে বাগানের চারপাশে বকুল আয়মানকে খুঁজতে থাকলো, তবে কোথাও পেল না তাকে। বকুল বাগানের শেষ মাথায় আসলো। তার পা দুটো থেমে গেল। সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। কাঁপতে লাগলো শরীর। এরকম দৃশ্য দেখবে সে ভাবতে পারেনি। বকুলের দৃষ্টি স্থির হলো।
চোখ দুটো বুজে ফেলল, সাথে সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনতা পানি। সে কি ঠিক দেখছে নাকি? এ সব কিছু মিথ্যা, এটা কিছুতেই হতে পারে না। বকুল হাঁটু গেড়ে বসে পড়ল, চিৎকার করে উঠল সে, এটা কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না এসব কিছু মিথ্যা, আমি যা দেখছি সব মিথ্যা, সব মিথ্যা। বকুলের চিৎকারে কেঁদে উঠল প্রকৃতি। নিস্তব্ধ বাগানে যেন হঠাৎ করে বাজ পড়ল, কেঁপে উঠল পুরো বাগান। বকুল কি এমন দৃশ্য দেখল? আবারও কি বকুলের জীবনে ঝড় আসবে? ওলটপালট হবে সবকিছু? মেয়েটা কি একটুও সুখী হবে না, নাকি এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে তাকে পৃথিবী ছাড়তে হবে? বকুলের চিৎকারে সামনে দাঁড়ানো নর নারী দুদিকে ছিটকে গেল। বকুলের স্ত্রীর দৃষ্টি তাদের দিকে, চোখের কোণে পানি। আয়মান ঘাবড়ে গেল, বকুলের দিকে যেতে যেতে বলল, বকুল আমি। বকুল হাত দিয়ে তাকে থামিয়ে দিল। আয়মান ঠোক গিলল, পাশের মেয়েটিকে চলে যেতে বলল। সে ধীর পায়ে গিয়ে বসল বকুলের পাশে। বকুল নিচের দিকে তাকানো, তার খুব কষ্ট হচ্ছে। আয়মান কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে মনে মনে একটু সাহস সঞ্চয় করে বকুলকে বলল, বকুল ফুল, এসব মিথ্যা, আপনি যা দেখছেন সব ভুল, বিশ্বাস করুন আমায়, এসব কিছু মিথ্যে, আপনি প্লিজ কাঁদবেন না। বকুল শূন্য দৃষ্টিতে আয়মানের দিকে তাকালো, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। আয়মান করুণ চোখে তাকিয়ে বলল, বকুল ফুল, বিশ্বাস করেন আমায়, এসব কিছু মিথ্যে, আপনি প্লিজ কাঁদবেন না। বকুল শূন্য দৃষ্টিতে আয়মানের দিকে তাকালো, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। আয়মান করুণ চোখে তাকিয়ে বলল, বকুল ফুল, বিশ্বাস করেন আমায়, এসব মিথ্যে। একটু আগে আমি কথা বলতে বলতে এখানে আসছিলাম, কথা বলে যেই না ঘুরবো তখনই মেয়েটার সাথে ধাক্কা লাগে। আমি শুধু মেয়েটাকে পড়ার হাত থেকে বাঁচাবো, তাই তাকে ধরেছিলাম, এর বেশি কিছু না। কথাটা বলেই আয়মান মাথাটা নিচু করে ফেলল। বকুল ঝাঁপিয়ে পড়ল আয়মানের বুকে। আয়মানের বুকে আশ্রয় খুঁজে তুলে ধরল নিজের অভিযোগগুলো। আয়মানের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, এই তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি, আমি তোকে ঠিক কতটা ভালোবাসি তুই জানিস? তোকে অন্য মেয়ের সাথে দেখলে আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আয়মান মাথায় হাত রাখল বকুলের, পরম যত্নের সহকারে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ জানি তো আমার বকুল ফুল আমায় কতটা ভালোবাসে, খুব ভালোবাসি তোমায় আয়মান, খুব ভালোবাসি। আয়মান হাসল, বকুলকে নিজের থেকে সরিয়ে বলল, বকুল ফুল, আপনি তো দেখছি খুব খারাপ, আমার এই ছোট্ট বুকটা এভাবে দখল করেছেন, আমার বুকটা আমায় ফিরিয়ে দেন। বকুল ভ্রূ কুঁচকে তাকিয়ে বলল, তোমার বুকটা আমি দখল করেছি আয়মান? অবশ্যই, বুঝি তো, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দেখে কি ঠিক থাকা যায়? তাই তো আপনিও ঠিক থাকতে পারেননি। বকুল আয়মানের বুকের ওপর কিল ঘুষি দিতে লাগলো। আয়মান খিলখিল করে হাসছে, বকুলকে টান দিয়ে নিজের কাছে আনলো, যত্ন সহকারে জড়িয়ে নিল নিজের সাথে। বলল, আমি জানতাম বকুল ফুল, আপনি আমায় একদিন না একদিন ঠিক ভালোবাসবেন। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম আপনার ভালোবাসা পাবার জন্য। যদি সারা জীবন অপেক্ষা করা লাগতো তাও করতাম। নিস্তব্ধ বাগানে দুজন মানব মানবী বসা, একান্তে কিছু সময় কাটাচ্ছে তারা। এই দিকটায় তেমন কেউ আসবে না এখন, সবাই বিয়ের ওইখানে ব্যস্ত। আয়মানের কাঁধে মাথা রেখে বকুল তাকিয়ে রয়েছে সামনে। আয়মান বকুলের হাতের উপর হাত রাখা, কোনো কথাই বলছে না তারা, নীরবতায় ছেয়ে গেছে চারদিকে। বকুল ফুল, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন? বকুল তাকালো আয়মানের দিকে, দুজনের চোখ একে অন্যতে, চোখে চোখে ইশারায় যেন হাজারো কথা বলছে তারা। বকুল আয়মানের প্রশ্নের উত্তর দিল না। আয়মান আবারও বলল, জানেন তো বকুল ফুল, আপনাকে নিয়ে একটা সংসার করার খুব শখ আমার। আমাদের ছোট্ট একটা সংসার হবে, যেখানে থাকবে অনেক অনেক ভালোবাসা আর একটু খুনসুটি, মাঝে মাঝে ঝগড়া হবে আমাদের। আচ্ছা, আমার কি এই শখটা পূরণ হবে না বকুল ফুল? আমাদের কি ছোট একটা সংসার হবে না? বকুল তাকিয়ে রইল আয়মানের দিকে। বকুলের চোখ দুটো চিকচিক করল, চোখের কোণে ভিড় করল অশ্রুদানা। বকুল দিক বিদিক ভুলে আয়মানের বুকে ঝাঁপিয়ে পড়ল। এতদিনের মনের মধ্যে যত ভয় ছিল সব যেন ভুলে গেল এক নিমিষে। নিজেকে কঠিন আবরণে ঢেকে রাখা মেয়েটাও ভেঙে পড়ল ভালোবাসার মানুষটার কাছ থেকে, দূরে থাকতে পারল না সে। আয়মান বকুলের মাথায় হাত রাখল, সামান্য হেসে বলল, শেষ পর্যন্ত ধরা দিলেন প্রেমিক পুরুষের কাছে, ভালোবাসার কাছে আপনার কঠিন রূপটাও যে বেমানান বকুল ফুল। বকুল সেভাবেই লেপ্টে রইল আয়মানের বুকে, কোনো রকম জবাব দিল না সে। আয়মান হাসল, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আকাশ, দেখেছ তুমি, আমি পেরেছি, প্রেমিকার হৃদয়ে নিজের নাম লেখাতে পেরেছি। দেখেছ তুমি, সে আমার বুকে ঠাঁই নিয়েছে, আমি প্রেমিক, তাকে বুকে টেনে নিয়েছি। তুমি আকাশ, আবার নজর দিও না আমাদের দেখে। নিস্তব্ধ বাগান সাক্ষী রইল যুবক যুবতীর ভালোবাসার, সাক্ষী রইল তাদের প্রণয়ের, সাক্ষী রইল তাদের প্রাপ্তিকর ভালোবাসার। বিয়ে বাড়ি থেকে ফিরেই সকলে জম্পেশ ঘুম দিল, এক ঘুমে রাত পার করে দিল। বকুল খাটে শুয়ে আছে, সকাল 7টা বেজে গেছে। বকুল উঠে বসল, হাই তুলল, বিছানা ঠিক করে নিল। ওয়াশরুমে যাবে সেই সময় রুবাইয়া বেগম ঘরে আসলেন, হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, এটা পরে রেডি হয়ে আমাদের বাসায় আয়। বকুল অবাক হলো, শাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, মাথায় একটা কথাই ঘুরছে। হঠাৎ তাকে কেন শাড়ি দিচ্ছে রুবাইয়া বেগম? বকুল অবাক কণ্ঠে জিজ্ঞেস করল,
হঠাৎ শাড়ি দিচ্ছ কেন আন্টি? বকুলের প্রশ্নে রুবাইয়া হাসল। বকুলের থুতনি ধরে উপরে উঠালো, বলল, আজ আমি আমার মেয়েটাকে নিজের মতো করে সাজাবো, তাই যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়, আমি অপেক্ষা করছি। বকুল আর কোনো প্রশ্ন করল না, মাথাটা কাত করে সায় জানিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে বকুলকে সাজিয়ে যাচ্ছে রুবাইয়া বেগম। সাজ প্রায় কমপ্লিট। রুবাইয়া বকুলের কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরালো। খুঁটিয়ে খুঁটিয়ে পুরো সাজটা আরেকবার দেখল। বকুলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দেখে নিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। বকুল এখনও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। রুবাইয়া বেগম বকুলের হাত ধরে হাঁটা শুরু করলো। বকুল তাকিয়ে রইল রুবাইয়া বেগমের দিকে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। রুবাইয়া বেগম বকুলের হাত ধরে তাদের বসার রুমে এসে থামল। সেখানে উপস্থিত সিকান্দার সাহেব আর দুজন ভদ্রলোক, সাথে একজন যুবক ছেলে। বকুলের মনে কিছু ইঙ্গিত দিচ্ছে। সে একবার রুবাইয়া তো আরেকবার সিকান্দার সাহেবের দিকে তাকালো। মনে মনে ভীষণ রকম ভয় পাচ্ছে সে, কাঙ্ক্ষিত কারণটা ভেবে। সিকান্দার সাহেব বকুলকে নিজের কাছে ডাকলেন। বকুল বাধ্যমের মতো তার পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রতার বসে সালাম দিল বসা লোক দুটিকে। সিকান্দার সাহেব বকুলের ব্যবহারে সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হাসি হেসে লোক দুটিকে বলল, এই হলো আমাদের মেয়ে, খুবই ভদ্র আর মেধাবী, অনাথ হলেও যথেষ্ট শান্তশিষ্ট। লোক দুটোও হাসল। বকুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তা তো ব্যবহারেই বোঝা যায়। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আর বকুলকে তো 1 বছর আগে থেকে আমার পছন্দ। তোর কাছে বলতে একটু লেট হলো। আচ্ছা, তাহলে সামনের সোমবার এসে পাকা কথা বলে যাবি। তার আগে বকুল মায়ের অনুমতি নেওয়া লাগবে। বকুল যদি রাজি থাকে তাহলে এই বিয়েটা হবে। বকুল রাজি থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই। বকুল চমকে তাকালো। তাকে না জানিয়ে এসব কি হচ্ছে? সে কিভাবে এখন বলবে সে আয়মানকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না? বকুল কি বলবে ভেবে পাচ্ছে না। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবটাই শুনেছে আয়মান। এতক্ষণ অতিথি ছিল বলে কিছু বলেনি। অতিথির সাথে খারাপ ব্যবহার তো করা যায় না। লোকগুলো চলে গেল কিছুক্ষণ আগে। আয়মান এবার সামনে আসলো। বকুলের দিকে তাকিয়ে বলল, আপনি কিছু বলবেন না বকুল ফুল? বকুলের কলিজা শুকিয়ে কাটকাট। বকুল ঠোক গিলল। ভীত চোখে তাকিয়ে রইল আয়মানের দিকে। সিকান্দার সাহেব এগিয়ে এসে বললেন, বকুল আবার কি বলবে, যেটা ওনার এখানে বলার প্রয়োজন ছিল? রুবাইয়া বেগম সিকান্দার সাহেব ভ্রু কুঁচকে তাকালো। বলল, কি বলার প্রয়োজন ছিল? আয়মান তাকালো বকুলের দিকে। বকুল মাথাটা নিচু করে ফেলল। ভয়ে তার সারা শরীর কাঁটা দিল। আয়মান বলল, উনি এই বিয়ে করতে পারবে না, কারণ আমি ও বকুল একে অপরকে ভালোবাসি। মুহূর্তেই বাজ পড়ল। দুজনে অবাক চোখে তাকানো। সিকান্দার সাহেব আর রুবাইয়া একে অপরের দিকে তাকালো। সিকান্দার সাহেব গম্ভীর কণ্ঠে বলল, তুই কি বলছিস, ভেবে বলছিস তো? বকুল কিন্তু তোর থেকে বড়, সেটা ভুলে গিয়েছিস? আমি ভুলে যাইনি বাবা, আমি আর বকুল দুজন দুজনকে ভালোবাসি। এখানে বয়সের ব্যবধান কি আসে যায়? তোরা দুজন দুজনকে ভালোবাসলে তো হবে না। সমাজ বলে তো কথা আছে, এই সমাজ তো এটা মানবে না। আয়মানের সহজ সরল উত্তর। সমাজের কথা আমি কবেই পাত্তা দিয়েছি। বকুল শুধু আমার বউ হবে, তুমি মানলেও হবে, না মানলেও হবে। সিকান্দার সাহেব নিজের রাগকে কন্ট্রোল করল। বকুলের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও? তুমিও কি আয়মানকে ভালোবাসো? বকুল মাথা তুলে তাকালো। তার চোখের কোণে পানি। সে করুণ চোখে আয়মানের দিকে তাকালো। আয়মান ভরসা দিল। বকুল মাথাটা নিচু করে ওপর নিচে মাথা নাড়িয়ে সায় জানালো সেও এই বিয়েতে রাজি। সিকান্দার সাহেব রাগে কণ্ঠে বলল, আমি এই বিয়ে কিছুতেই মানব না। গোধূলি বিকেল। শহরের রাস্তাঘাট যেন ব্যস্ততায় ঘেরা। ঘরের মেয়েরা ছাদে বসে আড্ডায় মেতে ওঠে। শিকদার বাড়ির সকলে ব্যস্ত আলোচনায়। বসা রুম জুড়ে রয়েছে মানুষজনের ভিড়। আয়মানের ফুপা ফুপি মামা মামি সকলেই উপস্থিত আলোচনায়। বকুল মাথা নিচু করে বসে আছে। তার সামনে সোফায় বসে আছে আয়মান। আর চোখে মাঝে মাঝেই বকুলের দিকে তাকাচ্ছে সে। বকুল লজ্জায় হাসফাস করতে লাগলো। বকুলদের পাশের সোফায় বসে আছে আয়মানের ফুপা ফুপি। ফুপার মুখটা গম্ভীর। এই বিষয়টা সে মেনে নিতে পারে না, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। তাদের পাশে বসা সিকান্দার সাহেব, আয়মানের পাশে বসা আয়মানের মামা মামি, বকুল আর রুবাইয়া বেগম পাশাপাশি বসা। সিকান্দার সাহেব গলা খাঁকড়িয়ে বলল, আয়মান যখন বকুল মাকে পছন্দ করে তাহলে এই বিয়েটা দিতে আমার কোনো আপত্তি নেই। তোমরা কি বলো সবাই? আয়মানের মামা মামির মুখে হাসি ফুটে উঠল। তারা বরাবরই ভদ্র ফ্যামিলির মানুষ। অন্যকে আপন করে নেওয়ার নিদারুণ চরিত্র তাদের মধ্যে রয়েছে। আয়মানের ফুপি চোখ মুখ কুচকে তাকালো ভাইয়ের দিকে। প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, তুমি কি ভেবে বলছো ভাইজান? মানলাম আয়মান বকুলকে পছন্দ করে, তাই বলে একটা এতিম মেয়েকে বাড়ির বউ করবে? না আছে বংশ পরিচয়, তার উপর বয়সে বড় একজন। বকুলের কলিজা ছলাৎ করে উঠল। চোখ দুটি ভিজে উঠল সাথে সাথে। সে যে জানতো এরকম কিছু শুনতে হবে তাকে। আয়মান রেগে গেল ফুপির উপর। ফুপি তার কাছের একজন মানুষ, সবসময় তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। তার কোনো সন্তান নেই, তাই তো ভাইয়ের ছেলেকে নিজের ছেলের মতো করে কাছে টেনে নিয়েছে। আর বকুলকে তার ফুপিও খুব ভালোবাসে। আজ তাকে এভাবে বলবে ভাবতে পারেনি কেউই। আয়মান নিজের হাত মুষ্টিবদ্ধ করল। রাগটাকে যতটা সম্ভব কন্ট্রোল করল। ফুপির সামনে বড় গলায় কথা বলতে পারবে না সে, তাই সে নরম কণ্ঠে বলল,
আমি বকুলকে ভালোবাসি, তাই এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সিকান্দার সাহেব বোনের দিকে তাকিয়ে বলল, আমারও কোনো আপত্তি নেই। তোর কি সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, সে এতিম, তো কি হয়েছে? সে তো আমাদের মতোই মানুষ, তাই না? তো কি হয়েছে ভাইজান? মানুষ বলে কি এতিম মেয়েকে বাড়ির বউ করবে? আমাদের পরিবারের একটা সম্মান আছে। এই মেয়ে কোন দিক দিয়ে আমাদের আয়মানের যোগ্য বলতো? এই মেয়েকে আমি কিছুতেই আমাদের বাড়ির বউ বলে মানব না। আমাদের পরিবারের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে দেব না। বকুল এবার মাথা তুলে তাকালো। এতক্ষণ সবকিছু সহ্য করছিল সে, তবে এখন আর পারল না। আত্মসম্মানে আঘাত হানল খুব। বকুলের কণ্ঠ তেজি হলো, বলল, হ্যাঁ ফুপি, মানছি আমি এতিম। সেটা কি আমার দোষ বলুন তো? আমি কি ইচ্ছা করে এতিম হয়েছি? এতে কি আমার কোনো হাত আছে বলতে পারেন? আর যোগ্যতার কথা বলছেন, যোগ্যতা কিন্তু আমার কম নেই, আয়মানের থেকে বেশি আছে। দেশের নামকরা অফিসের কর্মচারী আমি, বেতনও অনেক ভালো। নিজের খরচ বাদেও 10 জনের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে। সেখানে আয়মান একজন বেকার। হ্যাঁ, তার বাবার অনেক টাকা আছে, সেটা তো তার টাকা না। সেই দিক থেকে হিসাব করলে আয়মানের থেকে যোগ্যতা আমার 1000 গুণ বেশি। কিছুক্ষণ থামল বকুল, আয়মানের দিকে আর চোখে তাকালো। তারপর আবার বলা শুরু করলো, আর বয়সের কথা বললে বলবো, আপনার যদি এতই সমস্যা থাকে আমার বয়স নিয়ে, তাহলে বলবো এই বিয়েটা এখানে স্থগিত করতে। কাউকে কষ্ট দিয়ে আমি সুখী হতে চাই না। সবার মধ্যে নীরবতা বিরাজমান। সকলেই মাথা নিচু করে তাকিয়ে আছে। বকুলের কথাগুলো তাদেরকে আঘাত করেছে খুব। একইভাবে ক্ষোভ জন্ম নিয়েছে আয়মানের ফুপির ওপর। নীরবতার মাঝে হঠাৎই শব্দ করে হেসে উঠল আয়মানের ফুপি। এই সময়টাতে তার হাসির যেন বেমানান। সকলে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সে হাসিটাকে কোনো মতে থামিয়ে বলল, তোমরা আমাকে কি চেনো না? আমি এভাবে কথা বলতে পারি তোমরা ভাবলে কি করে? আমাকে তোমাদের এতটা খারাপ মনে হয়? বকুল তো আমারও খুব প্রিয় ছিল, ওকে মেনে নিব না কেন আমি? সকলের বিস্মিত চোখ। বকুল পানি ভেজা চোখ দুটি নিয়ে তাকিয়ে রইল ফুপির দিকে। সিকান্দার সাহেব বিস্মিত কণ্ঠে বলল, তাহলে এতক্ষণ এগুলো কি ছিল? আমি অভিনয় করছিলাম ভাইজান, আর আমাদের বাড়ির বউকে পরীক্ষা করে নিচ্ছিলাম সে কতটা প্রতিবাদী। বকুলকে তো আমার খুব পছন্দ। বকুল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ফুপিকে। এই মানুষটা তার বন্ধুর মতো। যখনই সে এ বাড়িতে আসে সারাক্ষণ বকুলের সাথে আড্ডা দেয়। তার মুখে এরকম কথা শুনে বকুলের খুব খারাপ লাগছিল। বকুল ফুপিকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি বলছো ফুপি? পাগলি, আমি কেন মিথ্যা বলবো? আমি তো তোকে খুব ভালোবাসি, আর তোকে মেনে নিব না? তোর মতো মেয়ে আমি কোথায় পাবো বলতো? সকলের মুখে হাসি ফুটল। বকুল উঠে বসল নিজের জায়গায়। গুরুতর আলোচনা চলল। শেষমেশ আলোচনা শেষে ঠিক হলো সামনের মাসের 12 তারিখ তাদের বিয়ের অনুষ্ঠান হবে। বকুল লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। শেষমেশ পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। হিমশীতল হাওয়া বইছে চারদিকে। বকুলের চুলগুলো বাতাসের তালে তালে দুলে উঠছে। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর। বকুল হাত দুটো ভাঁজ করে তাকিয়ে আছে দূর আকাশ পানে। 2-1টা তারা দেখা যাচ্ছে আকাশে। দূরে কোথাও থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত। বকুল মনোযোগ দিয়ে গানটা শুনল। রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয়। মাঝে মাঝে সে রবীন্দ্রসঙ্গীত শুনে। হঠাৎ দূরের গানটা থেমে যায়। বকুলের ধ্যান ভাঙল। একটু নড়েচড়ে উঠল সে। ঠোঁট দুটো নেড়ে মিষ্টি কণ্ঠে গেয়ে উঠল, সখী ভালোবাসা কারে কয়, সে যে কেবলই যাতনাময়। ছাদের দরজায় দাঁড়িয়ে বকুলের মন মাতানো কণ্ঠে গাওয়া গান শুনল আয়মান। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বকুলের দোল খাওয়া চুলের দিকে। পেছন থেকে ছবি তুলে নিল কয়েকটা। বকুলের গাওয়া গানটা থেমে যায়। আয়মান ধীর পায়ে এগিয়ে যায় বকুলের দিকে। বকুলের পেছনে গিয়ে দাঁড়ায় শব্দহীনভাবে। বকুলের ফুপানোর সুর ভেসে এলো। হয়তো কান্না করছে মেয়েটা। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর। আয়মান বকুলের পাশে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি দূর আকাশের দিকে রেখে বলল, জ্যোৎস্নার মতো মানুষটার মুখে আজ অমাবস্যা কেন বকুল ফুল? বকুলের ধ্যান ভাঙল। বিদ্যুৎ বেগে ফিরে তাকালো পাশে। আয়মানকে পাশে দেখে সে অবাক হলো। বকুল এর উত্তর না পেয়ে আয়মান চাঁদের দিকে তাকিয়ে বলল, এই চাঁদ, আমার পৃথিবীর চাঁদের আজ মন খারাপ কেন? তার চোখে আজ সমুদ্র কেন? শোনো চাঁদ, তাকে বলে দিও তার মুখে অন্ধকার মানায় না। তার মুখে যে হাসিটা মানায়, তবুও কেন সে বিষাদটাকে বরণ করে নেয়? বকুল কোনো কথা বলল না। চুপচাপ নিশ্চুপভাবে মাথা রাখলো আয়মানের কাঁধে। আয়মান বকুলের হাত দুটি ধরল। তাকিয়ে রইল দূরে। অজানা কত কথাই অজানা রয়ে যায়। নিশ্চুপভাবে কথা না বলা কথাই বোঝানো যায়। আয়মান বকুলের হাতটা সামনে ধরল। ঠোঁট ছুঁয়ে দিল তার নরম হাতে। বকুল কেঁপে উঠল। শরীরে যেন বিদ্যুৎ ছুটে গেল। বকুল চোখ দুটো বুঝে ফেলল। চাঁদের আলো সাক্ষী রইল তাদের ভালোবাসার। প্রেমিক প্রেমিকার এক চিলতে ভালোবাসার সাক্ষী রইল গোটা পৃথিবী। ভালোবাসাটা এক অন্যরকম অনুভূতি, আর তার পূর্ণতা পাবারও অনুভূতি ভিন্ন, অন্যরকম আনন্দ। শিকদার বাড়ির সকলে সেই আনন্দেই যেন মেতেছে। হৈহুল্লোড়ে পরিপূর্ণ যেন পুরো বাড়িময়। রুবায়া বেগমের যেন খুশি ধরছে না। পছন্দের মেয়েকে ছেলের বউ হিসেবে পাবে সেটা কম কিসে? রুবায়া বেগম বাড়িময় ঘুরে ঘুরে কাজ করে চলেছে। আজ থেকে তার বিয়ের কেনাকাটা করা শুরু করবে। রুবায়া বেগম রেডি হয়ে নিচে চলে আসলো। ছেলেকে উচ্চ শব্দে ডাকা শুরু করলো,
তার ডাক শুনে আয়মান বিরক্ত হলো প্রচুর। বিরক্তি নিয়ে নিচে নামতে নামতে বলল, এভাবে ডাকছো কেন আম্মু? কি হয়েছে? এভাবে ডাকছে কেন জানিস না? আমাদের আজ বিয়ের কেনাকাটা করতে যাবার কথা, তোর মনে আছে তো? আয়মান সোফায় বসতে বসতে বলল, আমি তো রেডি আম্মু। দেখো তোমাদের হবু বৌমা রেডি নাকি? রুবাইয়া বেগম এবার তেতে গেলেন। আয়মানকে বকতে বকতে বলল, তোকে সেগুলো ভাবতে হবে না, আমি যাচ্ছি বকুলকে ডেকে আনি। কথাটা বলে রুবাইয়া বেগম চলে গেল। আয়মান মাথাটা নিচু করে হেসে ফেলল। চুলে হাত দিয়ে পেছন দিকে ঠেলে দিয়ে বলল, আর মাত্র কিছুদিন বকুল ফুল, তারপর আপনি আমার হবেন, শুধুই আমার হবেন। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। বকুল রেডি হচ্ছে, বোরকাটা পরে হিজাবটা শুধু পড়তে যাবে, ঠিক সেই সময় হাজির হলো রুবাইয়া বেগম। রুমে ঢুকতে ঢুকতে বলল, বকুল মা তোর হয়েছে, আমাদের তো যেতে দেরি হয়ে যাবে। বকুল পেছনে ফিরে চাইল। রুবাইয়া বেগমকে দেখে তার ঠোঁট দুটো প্রশস্ত করে হাসল। বলল, এই তো আন্টি, হয়ে গেছে প্রায়, হিজাবটা মারলেই হয়ে যাবে। রুবাইয়া বেগম রুমের ভেতর ঢুকল। বকুলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই আন্টি কিসের রে? মা বলতে শেখ, এবার থেকে মা বলে ডাকবি আমায়, তুই তো আমার মেয়ে। বকুলের চোখ দুটি ছলছল করে উঠল, ভেতরটায় শীতল হাওয়া বয়ে গেল। রুবাইয়া বেগমকে জড়িয়ে ধরল সাথে সাথে, হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি আজ থেকে তোমায় মা বলে ডাকবো, তুমি আমার মা। আমার যে মা ডাকার খুব শখ ছিল, এখন থেকে তুমি আমার মা। রুবাইয়া বেগম বকুলের মাথায় হাত রাখল, বলল, হ্যাঁ আমি তোর মা, এখন তাড়াতাড়ি রেডি হ। বকুল মাথা নাড়িয়ে সায় জানিয়ে রেডি হওয়া শুরু করলো। রাইমা মুখ গোমরা করে বসে আছে। অনেকবার সে আরিয়ানকে তার সাথে যেতে বলেছে, কিন্তু আরিয়ান রাজি হয়নি। প্রত্যেকবার রাইমাকে না বলে দিয়েছে। রাইমারাও যাবে বকুলদের সাথে মার্কেটে, কিন্তু আরিয়ান যেতে রাজি হচ্ছে না। তাই তো রাইমা মুখ ফুলিয়ে বিছানায় বসে আছে। আরিয়ান অফিসের জন্য রেডি হচ্ছে। রেডি হবার ফাঁকে ফাঁকে আর চোখে রাইমার দিকে তাকাচ্ছে। আরিয়ান চুলটা আঁচড়িয়ে রাইমার দিকে এগিয়ে গেল, রাইমার পাশে বসলো। রাইমা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরিয়ান হাসলো অল্প, রাইমার কাঁধে হাত রাখল। রাইমাকে নিজের দিকে ফিরিয়ে বলল, কি হয়েছে, এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? রাইমা আরিয়ানের হাতটা জড়িয়ে নিল। কোনো কথা বলল না। আরিয়ান বলল, থাকো আরো গাল ফুলিয়ে, সুন্দরী লাগছে, একদম টমেটোর মতো লাগছে, ইচ্ছা করছে কামড়ে খেয়ে ফেলি, আসো একটু খেয়ে ফেলি। রাইমা রাগে চোখে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে যাবেন না কেন? বকুল কত করে বলল, গেলে কি খুব বেশি সমস্যা হতো? হ্যাঁ সমস্যা হতো মহারানী, তুমি বকুল দুজনেই ছুটিতে আছো, এখন যদি আমিও না যাই তাহলে তো ব্যবসা শেষ হয়ে যাবে। তাই আজ আপনারাই যান, আমি না হয় অন্য কোনোদিন যাব। রাইমার মন তবুও গলল না। সে অভিমানী কণ্ঠে বলল, বকুলের সামনে আমাকে ছোট না করলেই হয় না? ও কি ভাববে বলেন তো? আরিয়ান রাইমার গাল দুটো টেনে দিয়ে বলল, সেই চিন্তা আপনাকে করতে হবে না, আমি বকুলকে ফোন করে জানিয়ে দিয়েছি, আপনি যেতে পারেন। রাইমার মন গলল, ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ঠিক আছে। শিকদার বাড়ির সকলেই ফিরেছে কিছুক্ষণ আগেই। সারাদিন এই দোকান সেই দোকান করে তারা প্রায় ক্লান্ত। সবচেয়ে দামি দামি জিনিস কেনা হয়েছে বকুলের জন্য, কোনো কিছুরই কমতে রাখেনি সিকান্দার সাহেব। আজকাল আয়মানও অফিসে যায়, নিজেই এখন ব্যবসার হাল ধরেছে। সিকান্দার সাহেব ব্যাপারটায় খুব খুশি হয়েছেন। এবার তার অবসরের সময় ঘনিয়ে এলো, এবার সে শান্তি মনে অবসর নিতে পারবে। আয়মান পরিশ্রান্ত শরীরটা সোফায় এলিয়ে দিল, কপালে হাত দিয়ে চোখ দুটো বুজে ফেলল, শরীরের সকল ভর সোফার উপরে ছেড়ে দিল। বকুল পাশে গিয়ে দাঁড়ালো, আয়মানের পাশে বসে বলল, তোমার কি শরীর খারাপ করছে আয়মান? আয়মান কপাল থেকে হাতটা সরালো, বকুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা হাসি দিয়ে বলল, এখন থেকেই জামাইয়ের সেবা করতে চাইছেন বকুল ফুল? বাহ, ভালো তো, এখন থেকে অভ্যাস করুন, বিয়ের পর তো আবার সেবা করেই কাটাতে হবে। বকুল ভ্রু কুচকে তাকালো আয়মানের দিকে, তেরে গিয়ে তার চুলগুলো টেনে ধরল, রাগী কণ্ঠে বলল, জামাইয়ের সেবা করা লাগবে আমার? আমার সেবা করবে কে শুনি? তুমি আমার সেবা করবে, ওকে, বুঝতে পেরেছ? আয়মান কাঁদা কাঁদা কণ্ঠে বলল, এভাবে মারছেন আমায় বকুল ফুল, এখনই স্বামীর উপর এত নির্যাতন করছেন, এটা কিন্তু ঠিক না। ঠিক না বেঠিক সেটা তুমি আমায় শেখাবে নাকি? শোনো, তোমার থেকে আমি বেশি জানি ঠিক বা ঠিক। আয়মান বকুলকে টেনে নিজের পাশে বসিয়ে দিল, বকুলের দিকে একটু চেপে বসে বলল, আর মাত্র কিছুদিন বকুল ফুল, তারপর থেকে আপনি আমার বউ হয়ে যাবেন, আপনার ওপর শুধু আমারই অধিকার থাকবে। বকুল মাথাটা নিচু করে ফেলল, শরীরে যেন শীতল হাওয়া বয়ে গেল। আয়মান হাসল কিছুক্ষণ, তারপর সেখান থেকে উঠে চলে গেল নিজের রুমে। বকুল এখনো মাথাটা নিচু করে রয়েছে, ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে সে। আচ্ছা, এই পৃথিবীটা এত সুন্দর কেন? পৃথিবীর প্রত্যেকটা জিনিস আজ এত সুন্দর কেন? এদিকে শিকদার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। বকুলের ইচ্ছা অনুযায়ী তেমন কোনো আয়োজন করা হয়নি। বকুল চায় না তার বিয়েটা বড় করে হোক, তাই তো অল্প কিছু আত্মীয়দের দাওয়াত দেওয়া হলো। আয়মানদের সকল কাছের আত্মীয়দের নিমন্ত্রণ করা হলো। বকুলের পক্ষ থেকে রাইমার পরিবার আর অফিসের কলিগ, এতিমখানার বাচ্চাদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে। বাচ্চারাও আনন্দের সহিত তাদের বকুল আপার বিয়ে খেতে এসেছে। বকুলকে সাজাতে কিছুক্ষণ আগে পার্লার থেকে লোক এসেছে, তারা বকুলকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আয়মান বর সাজে বসে আছে, তার পাশেই আরিয়ান বসে আছে। আয়মান মুখটা কালো করে বসে আছে। আরিয়ান আয়মানের দিকে তাকিয়ে বলল,
ভাই এত নার্ভাস হচ্ছেন কেন? আয়মান ভীত চোখে তাকিয়ে বলল, নার্ভাস হব না? কি বলছেন ভাই, জীবনে প্রথমবার বিয়ে করছি। আগে 2-3বার বিয়ে করলেও তাও একটা কথা, আমার হাত পা কাঁপছে। আরিয়ান অবাক হবার ভান করে বলল, আপনি কি আরো 2-3টা বিয়ে করে এই বিয়েটা করতে চাইছেন নাকি? আয়মান ব্যস্ত কণ্ঠে বলল, আরে না না, আমি সেভাবে বলি নাই, আসলে প্রথমবার বিয়ে করেছি তো তাই একটু নার্ভাস লাগছে। আরে আয়মান সাহেব, এত চিন্তা করছেন কেন? বিয়ে করাটা কঠিন বিষয় নাকি? ফটাফট কবুল বলে টুকুস করে বাসর ঘরে ঢুকে যাবেন, 1 বছরের মধ্যে একটা সন্তান নিয়ে নেবেন, শেষ ঝামেলা। আপনি যেভাবে ভাবছেন ততটা সহজ না, আপনার বউ তো আমারটার মতো রাগে না। আরিয়ান আয়মানের পিঠে চাপড় দিয়ে বলল, চিল ব্রো, এত চিন্তা করো না। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ আগে, আত্মীয়রা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। বকুল আয়মানের রুমে বসে আছে, আয়মানের আসার নামগন্ধই নেই। বকুল কিছুক্ষণ রুমের ভেতর পায়চারি করল। দরজা খোলার শব্দে বকুল দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো আয়মান, মুখে তার হাসি লেপ্টে রয়েছে। আয়মান এগিয়ে এলো বকুলের কাছে। বকুল মাথাটা নিচে নামিয়ে নিল। আয়মান বকুলের সামনে একটা ব্যাগ ধরল। বকুলের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে একটা শাড়ি আছে বকুল ফুল, তাড়াতাড়ি পরে আসেন। বকুল ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, এটা কি আছে? আমি এখন পরবো কেন? আপনি একটু বেশি কথা বলছেন বকুল ফুল, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। বকুল কিছুক্ষণ সন্দিহান ভাবে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রায় 30 মিনিট পর সে বের হলো। তার পরনে একটা সাদা শাড়ি। বকুল শাড়িটা কুচিটা ঠিক করতে করতে বের হলো। রুমের ভেতরে আয়মান দাঁড়িয়ে আছে, তার পরনেও সাদা পাঞ্জাবি। বকুল অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। আয়মানের চোখের পলক পড়ছে না। আয়মান এগিয়ে গেল বকুলের দিকে। বকুল 2 কদম পিছিয়ে গেল। আয়মান বকুলের দিকে ঝুঁকে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে বকুল ফুল, আমি তো চোখ ফেরাতেই পারছি না। বকুল চোখ দুটো বুঝে ফেলল। আয়মান বকুলের হাত ধরে এক টানে তাকে নিজের কাছে নিয়ে আসলো। আয়নার সামনে দাঁড় করালো। চুলগুলো ছেড়ে দিল সে, নিজের হাতে সাজিয়ে দিল বকুলকে। চুলে সাদা ফুল দিল। বকুল এখনও সেখানেই দাঁড়িয়ে। আয়মান পেছন থেকে বকুলকে জড়িয়ে ধরে বলল, যাবেন বকুল ফুল? এত রাতে কোথায় যাব? গেলেই জানতে পারবেন বকুল ফুল। কথাটা বলেই আয়মান বকুলের হাত ধরে নিয়ে গেল। গেট দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ল। অন্ধকার রাস্তায় হেঁটে চলেছে দুজন মানব মানবী। পুরো রাস্তায় ফাঁকা রয়েছে, চাঁদের আলো পড়েছে রাস্তায়, অল্প অল্প বাতাস বইছে, চারদিকে মানুষজনের দেখার নামও নেই। রাত প্রায় 1টা বাজে। অন্ধকার রাস্তায় শুভ্র রঙে সেজেছে তারা আজ। সাদা পোশাকে অদ্ভুত রকম ভালো লাগছে। বকুলের হাত আয়মানের হাতের মুঠোয়। দুজনেই হেঁটে চলেছে নিরিবিলি রাস্তায়। বকুলের চোখ আজ খুশিতে চিকচিক করছে। আয়মান হঠাৎ করে দাঁড়িয়ে গেল, হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে বলল, দেখো পৃথিবী, আমরা আজ এক হয়েছি, আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। তোমরা খুশি তো? আজ থেকে সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বকুল পেছন থেকে জড়িয়ে ধরল আয়মানকে। আয়মান আঁকড়ে ধরল বকুলের হাত দুখানা। গোটা পৃথিবী তাদের খুশিটা, তাদের আনন্দটা দেখল। সাক্ষী রইল এই আলো, এই বাতাস, এই ধরনী। সবাই বলে ভালোবাসা নাকি অনেক কষ্টের, ভালোবাসায়ও নাকি সুখ হয়, যদি সেই ভালোবাসায় পূর্ণতা পাওয়া যায়।